শুরু করছি দ্বাদশ বর্ষের শুভ দিবসের বিনম্র নিবেদন। বন্ধ করুন, বন্ধ করুন। আমি যাত্রাপালা শুরু করতে দেব না। আমি সন্ধ্যে থেকে লক্ষ্মী প্রধান বাবুকে কত অনুরোধ করে বললাম, দাদা আপনি ওই নামটা প্রচার করবেন না, কিন্তু তিনি আমার কথাটার কোনো গুরুত্বই দিলেন না। ধরো তো, ধরো তো ভাই, মাইক্রোফোনটা ধরো তো। ডায়াসে গিয়ে না বললে এনারা আমার কথাটার কোনো গুরুত্বই দেবেন না, গুরুত্বই দিচ্ছে না। বন্ধ করুন, বন্ধ করুন, এই যাত্রাপালা আপনারা বন্ধ করুন। একটা নিরপরাধ মেয়ে জীবন কাহিনী নিয়ে আপনারা ইতিহাস তৈরি করবেন না। আমি আপনাদের বারবার বলছি, তবু কেন আপনারা চিৎকার করে বলছেন? আমি আপনাদের কাছে জোরহাত করে বলছি, দয়া করে ওই কথাটা আপনারা মুখে উচ্চারণ করবেন না। বিশ্বাস করুন, আমার বৌমার জীবনে যেটা ঘটে গেছে সেটা একটা দুর্ঘটনা ছাড়া অন্য কিছু নয়। সে আমাদের গৃহলক্ষ্মী, আমার ছোট ভাই স্ত্রী। ঘটনার আকস্মিকতায় সে বিদ্রোহ করেছিল ঠিকই, তাই বলে প্রচারের মাত্রায় সে ঘুমটা খোলা বিদ্রোহী বধূ নয়। এরপরেও যদি আপনারা যাত্রাপালা বন্ধ না করেন, তাহলে আমি সবকিছু লন্ডভন্ড করে দেব। এই কি হচ্ছে, কি সব? নেমে যান, নেমে যান স্টেজ থেকে, না হলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। দেখুন, দেখুন পুলিশ, যাত্রা বন্ধ করবার জন্য তো আমিও থানায় গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি দারোগাবু সেখানে নেই। তিনি নাকি এই প্যান্ডেলেই আছেন। কই দারোগাবু, কই? দারোগাবুকে পরে রাখবেন। কি হয়েছে আপনি আমাকে বলুন। আপনাকে বলে কি লাভ? আপনি কি পারবেন এর বিচার করতে? বিচার? হ্যাঁ বিচার, পাপের বিচার, পাপের বিচার। আজ প্রত্যেককে সংসারকে এরা পলকে পলকে খুন করছে। পারবেন, পারবেন খুনিকে ধরতে? পারবেন তাদের বিচার করতে? কে সেই খুনি? তার নাম কি? নাম বলতে পারি, তার আগে বলুন আসল অপরাধীকে ধরে এনে আপনি শাস্তি দেবেন। শুধু আপনার হাতে ধরিয়ে দেবো, গোটা কাপড়টা খুলে নিয়ে এই সমাজ ব্যবস্থা থেকে উলঙ্গ করে দিতে পারবেন? তা যদি পারেন তাহলে আসুন আমার সঙ্গে, আমি তাকে দেখিয়ে দেবো। কোথায় সে? সেই যাত্রার প্যান্ডেলে আত্মগোপন করে আছে। তার পরনে গেরুয়া পোশাক, কপালে তিলক, কানে ঝোলা, হাতি নামের মালা, আর মুখে কৃষ্ণ কৃষ্ণ হরি হরি আমি গিরিধারী, যেই মন্ত্রে অন্নপ্রাশন সেই মন্ত্রেই শ্রাদ্ধ করি। আরে এ তো একজন সাধু সজ্জন ব্যক্তি। না, ও ভণ্ড তপস্বী। ওর মুখে মধু, অন্তরে বিষ। ওই আমার সংসার থেকে খুন করেছে, ওই আমার বৌমাকে ঘুমটা খুলতে বাধ্য করিয়েছে। কি বলছেন আপনি? সংসার খুন করেছে? তবে কি দিয়ে? বোমা দিয়ে নয়, বন্দুক দিয়েও নয়, অস্ত্র দিয়েও নয়, ওকে দিয়েই ওকে আমি শেষ করব। কারণ কৃষ্ণ কৃষ্ণ হরি হরি আমি গিরিধারী, যেই মন্ত্রে অন্নপ্রাশন সেই মন্ত্রেই শ্রাদ্ধ করি। আপনার কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। আরো অনেক ঘটনা আছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কি সেই ঘটনা? কারা ঘটিয়েছে? তারা প্রত্যেকে এই প্যান্ডেলের মধ্যে আত্মগোপন করে আছে। যদি অনুমতি দেন আমি তাদের খুঁজে খুঁজে এনে ধরিয়ে দিতে পারি। বলুন, বিচার করবেন তাদের? বিচার পরে হবে, আগে ঘটনাটা কি শুনি। বেশ, শুনতে পারি, কিন্তু তার আগে দর্শকদের বলুন তারা যেন কেউ প্যান্ডেল থেকে বেরিয়ে না যায়। ঠিক আছে, ঠিক আছে, আমি দর্শকদের অনুরোধ করে বলে দিচ্ছি। মাননীয় দর্শকবৃন্দ, আজকের এই যাত্রা মঞ্চে যে যাত্রাটি মঞ্চস্থ হবে তার সমস্ত চরিত্র নাকি প্যান্ডেলের মধ্যেই লুকিয়ে আছে। আমরা এই ভদ্রলোকের অভিযোগ ক্রমে আজকের এই যাত্রাপালা এখানে বন্ধ করে ওনার মুখ থেকে ওনার বৌমার ঘুমটা খোলার ব্যাপারটা শুনবো। তাই আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করে বলছি, আপনারা যে যার জায়গায় বসে থাকুন, কেউ প্যান্ডেল থেকে বেরোবেন না। আমরা আপনাদের মধ্য থেকে লুকিয়ে থাকা দোষীদের ধরে এনে বিচার করব। এবার বলুন, আপনার বৌমার ঘুমটা খোলার ইতিহাসটা শুনবো। তাহলে বলছি শুনুন, আমি আমার বৌমার ইতিহাসটা তার জন্মলগ্ন থেকেই শুরু করছি। সেদিন ছিল শ্রাবণী পূর্ণিমা। তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না তবু তার বুঝি না তবু তার কাছে
দিদিমণি, আপনি আমাকে বাঁচান দিদিমণি, আপনি আমাকে বাঁচান। এ কি মায়া তুই? আপনারা ছাড়া আমাদের বাঁচানোর কেউ নেই। আজ যে আমাদের মহা বিপদ। সে কি রে, এই তো দিন 5 আগে তোর স্বামী অসুস্থ বলে ছুটি নিয়ে তুই বাড়ি গেলি। এরই মধ্যে কি এমন ঘটনা ঘটলো যে এই বাচ্চা মেয়েটাকে কোলে নিয়ে তুই হন্তদন্ত হয়ে আমার বাড়িতে ছুটে এলি? আমার স্বামীর কঠিন অসুখ, ক্যান্সার। ডাক্তাররা বলেছেন 2-1 দিনের মধ্যে অপারেশন না করালে ওকে আর বাঁচানো যাবে না। তাই টাকার দরকার, তাই তো? আগে হ্যাঁ। কিন্তু না 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 না, আমি তোকে টাকা দিতে পারবো না। তাছাড়া তো দাদাবাবু এখন বাড়িতে নেই, তুই অন্য কোথাও দেখ। কোথায় যাবো গো দিদিমণি? আপনি দয়া না করলে আমি যে ওর প্রাণ বাঁচাতে পারবো না। তার জন্য আমরা কি করতে পারি বল? বাড়িতে কাজ করিস, সেই সুপারি বেতনের টাকা বাদে তো অনেক টাকাই তুই নিয়েছিস। সেই টাকা না দিলে আবার আমরা তোকে কি করে টাকা দিব? বলেই তো আমি এসেছি আপনার কাছে করুণার হাত পাততে। আপনি দয়া না করলে আমার এই শাখা সিঁদুর চিরদিনের জন্য মুছে যাবে। তাই তুই আমার বাড়িতে এসে কান্নাকাটি শুরু করেছিস। দিদিমণি! মরেছিস মুখ পুড়ি মরেছিস। তোর স্বামী যখন মদ খেয়ে মাতাল হয়ে বেলালাপনা করতো তখন তুই তাকে বাধা দিতে পারিস? যখন তোর টাকায় চাল ডাল না নিয়ে এসে মদ কিনে নিয়ে আসতো তখন তুই তাকে বাধা দিতে পারিস? নিয়েছিলাম, বাধা আমি দিয়েছিলাম গো দিদিমণি, বাধা আমি দিয়েছিলাম, কিন্তু আমার কোনো বাধা শোনেনি। শোনেনি যদি, তাহলে পরের বাড়িতে কথা শুনতে এসেছিস কেন? ও মূল্য বাঁচলো তাকে চুপ করে দিদিমণি, আপনি চুপ করে। ওইসব কথা আপনি মুখে উচ্চারণ করবেন না। যতই খারাপ হোক সে তো আমার স্বামী। চিকিৎসার অভাবে তার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো? কি আমাকে দেখবে? কি করে মানুষ করব আমার এই বাচ্চা মেয়েটাকে? মায়া, দিদিমণি গো, আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি, দাদা বাবুকে বলে আপনি 10,000 টাকা ব্যবস্থা করুন। 10,000 টাকা? না 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 না, 10টা টাকাও আমি তোকে দিতে পারবো না, তুই অন্য কোথাও দে। না না না, চলে যাবেন না গো দিদিমণি, মুখ ফিরে নেবেন না। আমার দিকে তাকিয়ে, আমার এই বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে আপনি আমাকে 10,000 টাকা দিন। বিনিময়ে আপনি যা চাইবেন, এমনকি নিজের জীবন বাজি রেখে আমি তাই দেব গো দিদিমণি। দাঁড়া, আমাকে একটু ভেবে দেখতে দে। ঠিক আছে দিদিমণি, ঠিক আছে, আপনিও ভাবুন আর আমিও ভাবি। এই সন্ধ্যেবেলায় ঠাকুরকে মন প্রাণ দিয়ে ডেকেছিলাম বলে ঠাকুর হয়তো আমার কথা শুনে এই বাচ্চা মেয়েটাকে কোলে নিয়ে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আমার করুণার্তি বোধহয় দিদিমণির পাষাণ হৃদয়কে বিগলিত করেছি, তাইও মনে মনে আমার কথা ভাবছি। টাকার বিনিময়ে ওকে আমি যা চাইবো ও কি দিতে রাজি হবে? কিন্তু টাকার বিনিময়ে দিদিমণি যদি অন্য কিছু চায় তবে? এই এই মায়া, মায়া, তোর মেয়েটা কেঁদে উঠলো কেন রে? ওকে কিছু খেতে দিস না? ওর খাওয়ার কোথায় পাবো গো দিদিমণি? ঘরে তো দুধ সাবু কিচ্ছু নেই। তাছাড়া বুকের মধ্যে যেটুকু অমৃত ছিল সেও তো শুকিয়ে গেছে খিদের জ্বালায়। ও তো এখন খিদের জ্বালায় মেয়েটা কাঁদছে। কর মা। মা হয়ে পয়সার শোনা অভাবে মা। ওর মুখে এতটুকু খাবার তুলে দিতে পারছে না। এটাই সুবর্ণ সুযোগ। দেখি এই সুযোগটাকে আমি কাজে লাগাতে পারি কিনা। এই মায়া, মায়া, তুই তোর মেয়েটাকে সামলা, আমি ততক্ষণ একটু ভেবে দেখি তোর স্বামীর জন্য আমি কতটা কি করতে পারি। হ্যাঁ দেখুন দিদিমণি, দেখুন। আপনি না দেখলে আজ আমাদের কে দেখবে বলুন? এই মায়া, মায়া, আমি তো স্বামীর অপারেশনের জন্য যত টাকা লাগে আমি কি বললেন? কি বললেন দিদিমণি? যত টাকা লাগে আপনি সব দেবেন? দেবো দেবো দেবো, অনেক টাকা দেবো, মানে 10,000, 20,000, 30,000, অনেক অনেক বেশি। আমি খুশি গো দিদিমণি, আমি খুব খুশি। বিনিময়ে তুই আমাকে কি দিবি বল? এই অভাগিনী মায়ার কি আছে যে আমি আপনাকে দেব? জানি জানি, তবু কিছু পেতে হলে তো কিছু দিতে হয়, শুধু হাত কি মুখকে ওঠে বল? সেও তো বটে, সেও তো বটে। তাই তুই আমাকে কিছু দিবি, বিনিময়ে আমি তোকে কিছু দেবো, তবে এক শর্তে। কিসের শর্ত গো দিদিমণি? তোর এই কোলের শিশুটাকে আমার কোলে তুলে দিতে হবে। কি বললেন দিদিমণি? কোলের সন্তানকে আমি বিক্রি করে দেব? সন্তান বিক্রি টাকা দিয়ে আমি আমার স্বামীর চিকিৎসা করাবো? না, পারবো না, আমি পারবো না। তার চেয়ে আমি বিষ খাবো, দড়ি দিয়ে আত্মহত্যা করবো। আমার সন্তান বিক্রি টাকা নিয়ে আমি আমার স্বামীর চিকিৎসা করাবো না, কিছুতেই না, কিছুতেই না। এই শোন না, শোন, শোন, আমি তোর মেয়েটাকে কিনে নিতে চাইছি না। তাহলে কিসের জন্য চাইছেন গো? মানুষ করার জন্য। মানুষ করার জন্য? তুই তো জানিস তো দাদাবাবুর প্রথম পক্ষে স্ত্রীর কোনো সন্তানাদি হয়নি। সে মারা যাওয়ার অনেকদিন পরে আমি এলাম এ সংসারে। দিদিমণি, কিন্তু আমার এমন দুর্ভাগ্য যে আমি তো দাদাবাবুর মুখে এতটুকু হাসি ফোটাতে পারিনি। দিদিমণি, ডাক্তারবাবু বলেছেন আমার নাকি কোনো সন্তানাদি হবে না। তাহলে কি হবে দিদিমণি?
তুই যদি তোর এই মেয়েটাকে আমাকে দিস তাহলে তোর মেয়ে আমার মেয়ে হয়ে আমার বাড়িতে থাকবে। না না না, দেবো না দেবো না দেবো না, আমার মেয়েকে আমি দেবো না। আমি কেন কেন দিবি না? আমার টাকায় তোর স্বামী সুস্থ হলে তুই আবার সন্তানের মা হবি, কিন্তু আমি যে চিরবন্ধা, তাই বলে মা হয়ে আমিও তো মা হতে চাই রে। মায়ের মধুর ডাক আমিও তো শুনতে চাই। কিন্তু দিদিমণি গো, কোকিলের বাচ্চা কাকের বাসায় বড় হয়ে সে যদি তার এই আসল মাকে চিনতে পারবে না রে। কেন চিনতে পারবে না? ও যখন বড় হবে আমরা ওকে সব কথা খুলে বলবো। তাছাড়া তুইও মাঝে মাঝে গিয়ে তোর মেয়েটাকে দেখে আসবি। একটা চাকরানির মেয়ে বাবুর বাড়িতে মানুষ হবে, বাবুর বাড়িতে মানুষ হবে, ভালো স্কুলে পড়াশোনা করবে, স্কুলে পড়াশোনা করবে, বড় বাড়িতে বিয়ে হবে। বড় বাড়িতে বিয়ে। দাঁড়ান দাঁড়ান দিদিমণি দাঁড়ান, আমাকে একটু ভাবতে দিন, আমাকে একটু ভাবতে দিন। ভাব ভাব ভাব, তুই একটু ভালো করে ভেবে দেখ, ভালো করে ভেবে দেখ। যদি রাজি হই তাহলে আমার স্বামীর চিকিৎসাটা ভালোভাবেই হবে, কিন্তু মা হয়ে কোলের সন্তানকে আমি অন্যের হাতে তুলে দেব। দেবো দেবো, যত টাকা লাগে আমি দেবো। বিনিময়ে ও কি আমাকে সন্তান দিতে রাজি হবে? হব, রাজি আমি হব। আমি রাজি না হলে আমার এই সুন্দর ফুটফুটে মেয়েটাকে আমি মানুষ করতে পারবো না, ভালো স্কুলে কোনো দিন লেখাপড়া শেখাতে পারবো না, ভালো ঘরে কোনো দিন বিয়েও দিতে পারবো না। কি ভাবলি মায়া? দিবি তোর মেয়েকে? কিন্তু না না, তুমি আর কোনো কিন্তু করো না মায়া। তোমার সন্তানের দায়িত্ব দিয়ে আমাদের মাতৃপিতৃ হৃদয় কানায় কানায় ভরিয়ে দাও। দাদা বাবু, আমি ঘরের ভেতর থেকে তোমাদের দুই মায়ের সব কথা শুনেছি, তাই দায়িত্ব নিয়ে আমি তোমাকে কথা দিচ্ছি, আজ থেকে ও শুধু তোমার একার মেয়ে নয়, আমাদেরও মেয়ে। দাও দাও মায়া দাও, তোমার মেয়েকে আমাদের কোলে দাও। বেশ, তাই হোক দিদিমণি। আমার এই কোলের সন্তান নিয়ে যদি আপনার শূন্য কোল পূর্ণ হয় তবে তাই হোক। মা হয়ে কোলের সন্তানকে আজ আমি বিক্রি করে দিলাম। মায়া, এবার আপনি আমাকে টাকা দিন। দেব, তার আগে তোমার মেয়ের মাথায় হাত রেখে একটা দিব্যি করতে হবে। দিব্যি? হ্যাঁ, কঠিন দিব্যি। তোমার সন্তান যে আমাদের সন্তান, এই কথাটা তুমি কোনোদিন তোমার মেয়ের কাছে, এই সমাজের কাছে, এমনকি তোমার আপনজন কারো কাছে গুণাক্ষরেও প্রকাশ করতে পারবে না। দিব্যি করো মায়া, দিব্যি করো, দিব্যি করো মায়া। হাত রেখে দিব্যি করে বলছি, একথা কোনোদিন আমি কোনোদিন কারুর কাছে প্রকাশ করব না। আমাদের পরিবারের সঙ্গে তুই কোনোদিনও কোনো যোগাযোগ রাখতে পারবি না। দিদিমণি গো, যোগাযোগ রাখা তো দূরের কথা, ভুলেও কোনোদিন আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসবো না। আমার স্বামী সুস্থ হয়ে গেলে তার হাত ধরে চলে যাবো দূরে, বহু দূরে। আমি আমার মেয়ের মাথায় হাত রেখে এই দিব্যি করলাম। মায়া, দিদিমণি, দাদা বাবু, আমার মেয়েটাকে শেষবারের মতো একটিবার আমার কোলে দিন না গো। শেষ দেখাকে দেখেই আমি এখান থেকে চলে যাবো, আর আমি আসবো না গো দিদিমণি। দিন না, দিন না, দিন দিন দিন। আয় আয় রে মা, আয় আয়, আমার লক্ষ্মী সোনা, আমার লক্ষ্মী মা। এই দুটি চোখ যেন কে জাদু জানে, বিধাতা কি লিখেছে রে তোর জীবনে। এই দুটি চোখ
বিধাতা কি লিখেছে রে তোর জীবনে কি জাদু জানে বিধাতা কি লিখেছে রে তোর জীবনে বিধাতা কি লিখেছে রে তোর জীবনে বিধাতা কি লিখেছে তোর জীবনে আমি আসি রে মা, আমি আসি। তোকে কাছে রেখে আমি মানুষ করতে পারলাম না রে মা। তুই তোর এই অভাগিনী মাকে ক্ষমা করে দিস রে মা, তুই ক্ষমা করে দিস। আমি বাবা আসি। মায়া? আসি। যাও মা, যাও। রাতে চুপি দাদা বাবু, আমার একটা অনুরোধ রাখবেন? দিদিমণিকে নিয়ে কিছুদিনের জন্য আপনি বাইরে চলে যান। প্রতিবেশীরা জানবে দিদিমণি সন্তান সম্ভবা। বলেছিস মায়া, মেয়ে যখন বড় হবে তখন আমরা বাড়ি ফিরবো, তখন এই সংসার জানবে, সমাজ জানবে, প্রতিবেশীরা জানবে এ আমাদেরই মেয়ে। বহু দেবদেবীর তুষ্টির অর্ঘ্য আমাদের এই সন্তান। দাদা বাবু, আয় আয় মায়া আয়, আগে টাকা দিবি আয়। বেশ চলুন। এমনি করে দিন যায়, মাস যায়, বছর যায়, শুরু হয় 21 বছর পরে। কৃষ্ণ কৃষ্ণ হরি হরি আমি গিরিধারী, যেই মন্ত্রে অন্নপ্রাশন সেই মন্ত্রেই শ্রাদ্ধ করি। ঘটকালি করতাম, বর্তমান ডিজিটাল যুগে হ্যালোর মাধ্যমে মাল খালাস হচ্ছে, ঘটকালির আর কোনো প্রয়োজন হয় না। তাই পরিস্থিতি খারাপ বুঝে আগে ভাগে ও ব্যবসাতে আমি ঝাঁপ ফেলে দিয়েছি। এখন আর আয় ইনকামের কোনো রাস্তা নেই, তাই নিপুত্রিক বোনের বাড়িতে এসে উঠেছি। তার মাথায় টুপি পরিয়ে যদি অল্প বিস্তর কিছু কামিয়ে নিতে পারি। এদিকে পালিতা ভাগ্নিটার বয়স প্রায় 20-21 হতে চললো। এই সুবর্ণ সুযোগ, কিন্তু বাড়িতে তো কাউকে দেখতে পাচ্ছি না। তবে কি মাছো বলে হিলো মাছো বলে তোমারো যাও তু বলি বলি মাছো বলে হিলো মাছো বলে তোমারো যাও বলি বলি আসিলি নিশার বাজারো ফুল তুই মাছো কিনি বল দেখা আগে তোর ঝুড়ি খুলি মাছো বলে হিলো মাছো বলে তোমারো যাও তু বলি বলি মাছো বলে হিলো মাছো বলে তোমারো যাও তু বলি বলি বংশী, আরে মামা বাবু আপনি? কৃষ্ণ কৃষ্ণ হরি হরি আমি গিরিধারী, যেই মন্ত্রে অন্নপ্রাশন। তা তোর এ সাজ কেন রে বংশী? আর বলবেন না মামা বাবু, আর আপনি বলবেন না আমার দুঃখের কথা, আর আপনি বলবেন না। কেন 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 তোর আবার দুঃখ কিসে? হচ্ছে কিনা দিদিমণির হঠাৎ হুকুম আমাকে ধুতি ছেড়ে প্যান্টুন পড়তে হবে। তাই নাকি? তা হঠাৎ তোর উপরে এই আক্রমণের কারণ? মরণ হচ্ছে কিনা ওই যে নাচ নাচ? আগে হ্যাঁ, কলেজের রবীন্দ্রসঙ্গীতের উপর নাচ গানের কম্পিটিশন। আচ্ছা, আচ্ছা। তাতে দিদিমণির নাম লিখিয়েছে। ভালো ভালো, নাচানাচি করলে তো শরীর মন খুব ভালো থাকে। তা তো থাকে, তাই আমাকে বললো বংশীদা তুমি তাড়াতাড়ি প্যান্টুন পরে বেরিয়ে পড়ো, তোমাকে নাচতে হবে। তুই নাচবি মানে? মানে দিদিমণির হুকুম। ভালো ভালো ভালো, শুনে আমি বড়ই তৃপ্ত হলাম। তা বংশী, প্যান্টের সঙ্গে দড়ি বেঁধে তুই গলায় ঝুলিয়েছিস কেন? ফসকে যাচ্ছে যে যতবার পোতা মিটে দিচ্ছি ততবার মনে হয়েছিল এই পোতায় বেরিয়ে পড়লো, এই পোতায় বেরিয়ে পড়লো। কৃষ্ণ কৃষ্ণ হরি হরে, মানুষের বিপদ দেখ রে। তারপর দিদিমণির সাথে নাচ হ্যাঁ। যদি কোন রকম একবার বেরিয়ে পড়ে তাহলে দিদিমণি আমার নামে মানহানির মামলা করবে। সেই ভয়ে কোমরে কষে দড়ি বেঁধে
হচ্ছে কিনা গলায় ঝুলে দিয়েছি। বেশ করেছিস, খুব ভালো কাজ করেছিস। মামা বাবু। বাবু হবি না, নির্বিঘ্নে নাচ। আরে ভয় কি, আমি তো আছি। মামা বাবু। আচ্ছা হ্যাঁ রে, তোদের কর্তাবাবু কি বাড়িতে আছেন নাকি কোর্টে গেছেন? কোর্টে যাবেন মানে আর মাত্র দিন কয়েক পরে দিদিমণির বিয়ে। এই কার বিয়ে বললি? আগে দিদিমণির। কই আমাকে তো তেমন কিছু জানায়নি। তাতে কি হয়েছে, তাতে কি হয়েছে? এসেছেন যখন ভেতরে চলুন, গিন্নিমার মুখে সব শুনে নেবেন। আসুন আসুন আসুন। মাছো বালি হিলো মাছো বালি বড় যাও তু হোলি হোলি। মাছো বালি হিলো মাছো বালি বড় যাও তু হোলি হোলি। মমতার পালিতা কন্যা বর্ষার বিয়ে। কৃষ্ণ কৃষ্ণ হরি হরে, ঠিক সময় এসে আমি উপস্থিত হয়েছি রে। এইবার শুরু করব খেল, ভানুমতের খেল। রেল ট্রেনের মতো সিমসিম করে ঢুকবো ওদের সংসারে। মিথ্যে জুজুর ভয় দেখিয়ে ওর সংসারটাকে তছনছ করে কামিয়ে দেবো টাকা, অনেক অনেক টাকা। না, বিলম্বের নাহি প্রয়োজন, আগে বোনটার সঙ্গে সাক্ষাৎ করি, কেমন? কৃষ্ণ কৃষ্ণ হরি হরি আমি গিরিধারী, যেই মন্ত্রে অন্নপ্রাশন সেই মন্ত্রেই শ্রাদ্ধ করি। তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। আমি মলয় চক্রবর্তী। লোকে বলে আমাকে দেবদাস, কিন্তু না, আমি দেবদাস নই, আমি শুধু টাকার দাস। আমার বোন মনামি আমাকে ঠিক মানতে পারেনি। তা হোক, ও তোমার খাঁচায় বন্ধু ময়না। ওকে আমি যেমন বলি শেখাবো, ও ঠিক তেমন বলি শিখবে। আর এটাই হচ্ছে আমার স্বভাব। তোমার ভাবের গাড়িটা আর কত কিলোমিটার স্পিডে ছুটবে যদি আমাকে বলে দাও, তাহলে আমি আমার এক লেখক বন্ধুকে দিয়ে তোমার অরিজিনাল স্বভাবটা লিখিয়ে নেব। ও মাই সুইট সিস্টার মনামি, শোন বোন, তোর লেখক বন্ধুকে বলবি আমার দাদা মলয় চক্রবর্তী এক নিষ্ঠাবান ব্রাহ্মণ। জীবনে কখনো কারোর কাছে হাত পেতে দান গ্রহণ করেনি, মাছ মাংস খায়নি, সারা জীবন কোনো নারীর দিকে বাঁকা চোখেও তাকায়নি। আর কত মিথ্যে কথা বলবে? কি বললি? নকল চরিত্রটাকে সামনে রেখে আর কতদিন চলবে? ওরে বোন, তুই বুঝিস না কেন? মনটা কিন্তু হচ্ছে আমার বাল্মীকির মতো, কিন্তু আসল চরিত্রটা হলো দশরত্নাকরের মতো। এই কাকে তুই কি বলছিস? তুমি যা তোমাকে তাই বলছো। মনামি, আমি তো দাদা মলয় চক্রবর্তী। চক্রবর্তী বোন বলে নিজেকে পরিচিত দিতে লজ্জা লাগে দাদা? মনামি, সারা জীবন দুর্নামরি করে অনেক সম্পত্তি করেছো, ব্যাংকে রেখেছো লাখ লাখ টাকা। ঠিকই বলেছিস, টাকা পয়সা হলো আমার কাছে লক্ষ্মী। সেই লক্ষ্মীর জন্য আমি আমার বাপের নামটা ভুলে যেতে পারি। টাকা নিয়ে তুমি থাকো দাদা, আমার কথার মূল্য যখন তোমার কাছে নেই, তখন আমিও তোমার কাছে নেই। যাওয়ার কোনো পথ তোর খোলা নেই, দাদা! সব পথ বন্ধ। এই বিশাল সমাজের বুকে আমার একটা মাকড়সার জাল পাতা আছে, সেখানে তুই একটা ছোট্ট পোকার মতো আটকা আছিস। সেই জল ছেড়ে বেরোবার ক্ষমতা তোর নেই। যদি আমি যা বলবো তাই তোকে করতে হবে। আমাকে মুক্তি দাও দাদা। মুক্তি পেয়ে কোনো লাভ হবে না রে বোন। এখান থেকে বেরিয়ে গেলে কেউ তোকে আদর করে ঘরে তুলবে না, বরং নোটের বান্ডেল নিয়ে ছুটে আসবে তোর এই শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে। কি বলছো দাদা? অতএব কোনো সংকোচ না করে আমার আগের প্রস্তাব মেনে নে, দেখবি সর্বসুখ তোর পায়ে গোড়াগুড়ি খাবে। বেশ, তবে তাই হোক। সত্যি জন্য লড়াই করে অপরাধ হয়, তবে ভাই বোনের সম্পর্ককে তুমি দূরে সরিয়ে দাও। মন্দির থেকে মায়ের মধ্যে বিসর্জন দাও। শিক্ষা, সভ্যতা, আদর্শকে তুমি ফাঁসিতে ঝোলাও। বাড়ারি মণ্ডপে শয়তানের মূর্তি বসিয়ে তুমি বাইজি নাচ নাচাও। অন্ধকার, অন্ধকার চাই, এক রাত কালো অন্ধকার। আজ থেকে প্রত্যেকটা রাত হবে মেঘ বাজে রাত। সেই অন্ধকারে শুধু গাড়ির বাঁশি বাজবে।
সেই অন্ধকারে আমরা কেউ করে ভাই নই, বোন নই, সন্তান নই। বছরকে দিনে আমরা সবাই সবার খাটতে হব। এসো এসো অন্ধকারে শয়তান, মানবীর নাচ গান দেখবে, এসো। सभी कम है जवानी, जब तक जोश में जवानी, जब तक खून में जवानी, जब तक जोश में जवानी, जब तक खून में जवानी, मुझे होश में आने लगे। प्यारी हो, प्यारी हो, प्यारी हो, प्यारी हो, प्यारी हो, प्यारी हो। तेरा प्यार मिला तुझका सारा मिला है, किसी से ना कोई अभी की बात मिला है। प्यार मिला तुझका सारा मिला है, मुझे किसी से ना कोई अभी की बात मिला है। देखो थे जब लम्हा मिले, जिंदगी से तो जब लम्हा मिले, ऐसे प्यार के मत दो। प्यारी हो, प्यारी हो, प्यारी हो, प्यारी हो, प्यारी আমার সোনার হরিণচা। এটা হচ্ছে আমার বোনের প্রথম কিস্তি, তাই মনোমীকে কিস্তি বানিয়ে কে কোথায় আছো? কিন্তু জনতার পুলিশের হাত থেকে আমাকে রক্ষা করো। তুমি কোথা থেকে আসছো? পরে বলছি স্যার, আগে আপনি আমার জীবনটা রক্ষা করুন, তারপর সব কথা খুলে বলছি। ভয় পাওয়ার কিছু নেই, এটা হচ্ছে আমার বাগান বাড়ি, এখানে বাইরের কেউ আসবে না। সত্যি বলছেন তো? একদম সত্যি। কিন্তু তার আগে বলো তোমার নাম কি? আমার নাম ভিক্টর। জনতা এবং পুলিশ তোমাকে একসঙ্গে ধরা হচ্ছে কেন? আমি একজনকে খুন করেছি বলে। হ্যাঁ, সে তোমার মূর্তি দেখেই বুঝে নিয়েছি। তা খুনটা করলে কেন? বুকের জ্বালা মেটাতে। বুকের জ্বালা? হ্যাঁ স্যার, এই পৃথিবীতে আমার একমাত্র বোন ছাড়া আর কিছুই ছিল না। আমি শালা এক মালিকের ইট ভাটায় কাজ করে ভাই বোনের পেট চালাতাম। শালা ভাটার মালিকটা ছিল খুব খারাপ লোক। আমার বোন আমার জন্য খাবার নিয়ে আসলে সে তাকে টাকার লোভ দেখে কুপ্রস্তাব দিত। তাই নাকি? হ্যাঁ স্যার, আমার বোন রাজি ছিল না, বরং সে আমাকে সব কথা খুলে বলতো। একদিন ও আমার বাড়িতে গিয়ে আমার বোনের উপর হামলা চালায়। সেদিন আমার বোন বটি হাতে একাই রুখে দিয়েছিল। খবর পেয়ে আমি গর্জে উঠলাম, শপথ নিলাম এর প্রতিশোধ আমি নেব। তাই আর তার প্রতিশোধ নিয়েছি। তাই বলে মানুষ খুন করে? স্যার, আমি কি খুনি হয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলাম? আমার তো মনে ছিল আর 5টা মানুষের মতো বেঁচে থাকার স্বপ্ন। কিন্তু এই সমাজ আমার সেই স্বপ্নে কালি মাখিয়ে দিয়েছে, ঠেলে দিয়েছে অতল অন্ধকারে। মিথ্যে চুরির দায়ে আমি যখন 2 বছর জেলের খানি টেনে বাড়ি ফিরলাম, তখন গ্রামের মানুষ আমার দিকে অবজ্ঞার দৃষ্টি নিয়ে দেখে আছে, হাসছে ঘৃণার হাসি। মনের ইজ্জত লুট হয়ে গেছে। অবৈধ সন্তানের মা হতে গিয়ে লজ্জায় ঘেন্নায় মাথা পেতে দিয়েছে ট্রেনের চাকার তলা। কি বলছো ভিক্টর? 3 দিন আমি ঘরের কোলে বসে টুকরে টুকরে কেঁদেছি। তারপর ঠিক করলাম, না, আমি নেবই। যে সমাজ এমনি করে আমার বুকের উপর দিয়ে চালিয়ে গেছে অত্যাচারের চাবুক, তাকে আমি কিছুতেই ক্ষমা করবো না।
নিয়েছি বোমা, ছুরি, পিস্তল, খুন ছিনতাই করে মনের জ্বালা মিটিয়ে নিয়ে এসে চলেছে প্রতিহিংসার অট্টহাসি। হাসি বন্ধ করো, ওটা তোমার হাসি নয়, ভেতরে জমের মধ্যে কান্না। তাই বিবেকের কাছে ধর্ণা না দিয়ে নিজের কাজ তুমি নিজে করো। তার মানে? ভয় পাওয়ার কিছু নেই, তোমার ব্যাপারটা আমি দেখবো। বলো তুমি কি কাজ করতে চাও? স্যার, আপনি আমাকে কাজ দেবেন একটা খুনিকে? নির্দোষ প্রমাণ করবো। আজ তুমি যাদের ভয়ে আতঙ্কিত, কাল তারাই তোমার ভয়ে ঘরের কোণে লুকিয়ে থাকবে। কিভাবে? শোনো, প্রথমত তোমার ওই ভিক্টর নামটা বাদ দেন, তোমাকে হতে হবে ভিকি। হ্যাঁ, ভিকি মাস্টার। আর দ্বিতীয়ত তোমার ওই হাতের পিস্তল দিয়ে একটা গুলি খরচ করতে হবে নিজের বিবেকের বুকে। বিবেক মনুষ্যত্বকে খুন করে অন্ধকার সমাজের দল সেজে কালো বাজার থেকে তুলে আনতে হবে মুঠো মুঠো টাকা। আমার কাজ আমি নিজেই মিটিয়ে দিয়েছি, ও পথে আমি যেতে চাই না। আপনি আমাকে পুলিশে ধরিয়ে দেন স্যার। মূর্খ ভিক্টর, তুমি সিংহের তাড়া খেয়ে এই সিংহের গুহায় ঢুকেছো, তাই তোমার বাঁচার কোনো পথ নেই। বলো তুমি কি চাও? ভিক্টরের অকাল মরণ না ভিকির বিলাসবহুল জীবন? বলো তুমি কি চাও? বলো তুমি কি চাও? বলো তুমি কি চাও? আমি বাঁচতে চাই স্যার, আমাকে বাঁচতে দিন, বাঁচতে দিন। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চা। না না, এখন আমাদের হাস্যম নয় শরৎ। আগে কি করে বর্ষা রানীর দর্শন পাওয়া যায় সেই চেষ্টা কর। চেষ্টা তো করছি ব্রাদার, কিন্তু এখানে বাইরে তো কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে মিছে মিছে লোক জানা না করে চল বাড়ি ফিরে যাই। কি বলি? বাড়ি ফিরে যাবো? এই শর্মায় তো সহজে হার মানতে নারা। ঋতুরাজ বসন্তকে যখন সঙ্গে করে এনেছি তখন বর্ষা রানী দেখা পাবোই। কি করে পাবি? এই শরৎ বসন্তের জন্য তো বর্ষার অসময় আসবে না। আরে আসবে আসবে, হয়তো বাড়িতে আছে, নয়তো বাগানে গিয়ে একা একা নাচ গান প্র্যাকটিস করছে। এই তুই কি স্বপ্ন দেখলি লাগে? স্বপ্ন নয় রে বন্ধু, স্বপ্ন নয়, একদম সত্যি। একটু আগে ওদের বাড়ির কাজের লোকটা ওদের এক আত্মীয়কে কথাটা বলেছিল। কি বলেছিল? আগামী শুক্রবার ওদের কলেজে নবীনবরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীতের উপর নাচ গানের কম্পিটিশন, আর বর্ষা তাতে নাম লিখেছে। তাই নাচ আর গান নিয়ে খুব ব্যস্ত থাকে, তাই নাকি? তাহলে ওখানে গেলে এসে দিবে দর্শন পাওয়া যেতে পারে, কারণ দাদার পছন্দ করা পাত্রীকে বিয়ে করতে হচ্ছে তো। ও তাহলে তুই কি বলতে চাস? তোর দাদার পছন্দ করা পাত্রীকে তোর যদি পছন্দ না হয় তাহলে তুই বিয়ে করবি না? বলবি না, বলবি না শরৎ, ও কথা তুই বলবি না। দাদার কথার অবাধ্য হব, এত বড় দুঃসাহস যেন আমার কোনোদিন না হয়। তবু যাকে সারা জীবনের জন্য সঙ্গিনী করব, আগে ভাগে একটু চোখের দেখাটা দেখে নেওয়া ভালো, নাকি বলিস? ব্যাস ব্যাস, তোর যখন এত ইচ্ছা, আমিও তখন তোর ভাবি বধূকে দর্শন না করে এখান থেকে ব্যাক করছি। তাহলে একদম বিলম্ব নয়, চল। হ্যাঁ চল, দেখি এই শরৎ বসন্তকে লুকিয়ে কোন নন্দন কারণে বর্ষা সুন্দরী যাচ্ছে। চল। মনোমর মেঘের সঙ্গী ওরে চলে দিক দিগন্তের পানে, ভেসে বসন্তে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম। মনোমর মেঘের সঙ্গী ওরে চলে দিক দিগন্তের পানে, ভেসে বসন্তে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমি ঝিম রিমি।
করে সেটা আমি জানবো কেমন করে? অসভ্য চোরের দল কোথাকার! এই মুখ পোড়া কোকিল, সেই তখন থেকে ডেকে ডেকে আমার মাথাটা একদম খারাপ করে দিবি দেখছি। শয়তান পাখি কোথাকার, যাই আমি বাগানে আসবো অমনি ডাকতে শুরু করবে। চুপ কর বলছি। যাক বাবা, এতক্ষণ শয়তান পাখিটা চুপ করলো, কিন্তু ও চুপ করলে কি হবে, সে তো চলে গেল। ইস কি সুন্দর আমার বরটা, লম্বা ফর্সা, ঢলো ঢলো চোখ, প্রশস্ত ললাট, বাঁশের মতো নাক, দেখলে মনে হয় সত্যি সে আমার বর আর আমি তার বউ। এই মুখ পুরো কোকিল, তুই আবার ডাকছিস? যা পালা এখান থেকে, যা বেহায়া পাখি জানা অন্য কথা জানা, কেউ করে কি মানা অন্য কথা জানা, বেহায়া পাখি জানা অন্য কথা জানা, কেউ করে কি মানা অন্য কথা জানা। বউ কথা বলে কেন পাখি ডাকে, বউ নয় বউ কথা বলে কেন পাখি ডাকে, এমন রসিনীর কারো হয় নাকি রঙটা করে কি থাকে, এমন রসিনীর কারো হয় নাকি রঙটা করে কি থাকে, সেই মনা শাশুড়ির গান জানা তাই বলি আমি তাই বলি পাখি তুই জানা 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 যা 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 বেহায়া পাখি জানা অন্য কথা জানা, কেউ করে কি মানা অন্য কথা জানা, যা যা বেহায়া পাখি জানা অন্য কথা জানা, কেউ করে কি মানা অন্য কথা জানা। হচ্ছে কিনা আমি দিদিমণি? আমি জানি, কিন্তু বাড়িতে কাজ করবো ফেলে এখানে কেন? কেন আবার? আমি তো শুধু দেখছিলাম। দেখেছিলে? কি দেখেছিলে? রাধা কৃষ্ণের চুম্বন মিলন। তার মানে তুমি সব দেখে নিয়েছো? সবটা দেখিনি দিদিমণি, কিছুটা দেখেছি। বলছি না, তোমার সাহস কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। আমি বাগানে কি করছে না করছে তুমি খাবারের ঠোঙা হাতে নিয়ে খেতে খেতে আমাকে লক্ষ্য করছো কেন? কিসের জন্য? বাড়িতে বসে খেতে পারো না? কখন আর খাবো দিদিমণি? সকালবেলা পর্যন্ত এ বাড়িতে কত লোক এলো আর গেল, শুধু বিয়ে বাড়ির আইটেমটা ঠিক করতে, তাদের চা তৈরি করা, পান বিড়ি দেওয়া, আরো ইত্যাদি ইত্যাদি। তাই নাকি? হ্যাঁ, একবার কর্তা বাবু ডাকছেন, বংশী, আমি বলছি যাচ্ছি কর্তা বাবু। আবার গিন্নিমা ডাকছেন, বংশী, আমি বলছি যাচ্ছি। সবার উপর কর্তা বাবুর কড়া হুকুম, বংশী এই কয়েকটা দিন তোর দিদিমণিকে খুব নজরে রাখবি। কেন কেন নজরে রাখবে কেন? আমি কি করছি খুকিয়েছি, কোথায় পালিয়ে যাবো? বলা তো যায় না, বর্তমান দিনে স্কুলে কলেজে পড়া মেয়েদের যা ব্যাপার। এদিকে বাবা মা পাত্র দেখে বিয়ের দিন ঠিক করলো, আর ওদিকে হ্যালো হ্যালো তো মাল কেটে পড়লো। আমি কিন্তু সেই স্কুলে পড়ি নাই। সেটাই তো আমি চাই। হচ্ছে কিনা সে মালটা গেল কই? তুমি কার কথা বলছো? ওই যে কেষ্ট দাদা এলো, রাধা দিদিমণির হাত ধরলো, নাচ গান হলো, চোখাচোখি হলো, ব্যাস কাজ সেরে কেটে পড়লো। বলছি না, এই বয়সে তোমার প্রেম একেবারে উঠে উঠেছে, তাই না? বাড়িতে চলো, আমি মা বাবাকে সব কথা বলবো। তোমাকে কিছু বলতে হবে না দিদিমণি, তোমাকে কিছু বলতে হবে না, যা বলবার আমি বলবো। কি বলবে শুনি? বলবো কর্তাবাবু, গিন্নিমা, আপনারা শুনুন, দিদিমণিকে আর ঘটা করে বিয়ে দিতে হবে না, কারণ বরদাদা বাবু চুপি চুপি বাগানে এসে কাজ সেরে কেটে পড়েছে। বংশীদা বলে হচ্ছেটা কি? আমি চললাম। আমি তোমার এত বললাম, বংশীদা প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি বাবা বাবা এসো, কাজের ঝামেলা না, তোমাকে প্রণামটাই করতে ভুলে গেছি। কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, আমি গিরিধারী যাই মন্ত্রে অন্নপ্রাশন সেই মন্ত্রই শ্রাদ্ধ। দাদা বাড়িতে সব কুশল? আর কুশল, মাস দেখলো বাড়িটা একদম হাসপাতাল হয়ে উঠেছে রে বোন। দাদা কেন, কার কি হয়েছে? আর বলিস না রে বোন, আর বলিস না, ছেলে মেয়েদের জ্বর জ্বালা তো লেগেই আছে, বিশেষ করে 9 নম্বর বাচ্চাটার হাঁপানি, 11 নম্বর মেয়েটার জন্ডিস, তারপর সামনের মাসে তোর বৌদির আবার ছেলে হবে। ডাক্তার বলছে এমনি হবে না, সিজার করতে হবে এবং 3-4 বোতল রক্ত। তাহলে তো অনেক টাকা খরচ দাদা, এত টাকা তুমি কোথা থেকে জোগাড় করবে? কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, সেই জন্য তো খুব চিন্তায় আছি রে। দাদা তুমি যখন এসেই পড়েছো, তোমাকে একটা সুখবর জানাই। কি সুখবর বোন? এই অঘ্রাণ মাসের 25 তারিখে আমার মেয়ে বর্ষার বিয়ে। হরি হরি, খবরটা
আচ্ছা পাত্রের নিবাসটি কোথায়? হরিহরপুরে চৌধুরী বাড়ি। বিদ্যমান হেমন্ত চৌধুরী ছোট ভাই বসন্তের সঙ্গে বিয়ের কথা পায়। ভালো ভালো, খুব ভালো খুব ভালো। পাত্র কি করে? এমএ পাস করেছে। বাহ। বিষয় সম্পত্তি যথেষ্ট রয়েছে, আহা। সব তার বড় ভাই দেখাশোনা কৃষ্ণ করে। কৃষ্ণ হরিহরে বড় পুকুরে জাল ফেলেছিস রে। হেমন্ত চৌধুরী ভাই অন্তপ্রাণ, মাতৃপিতৃ ভাড়া ভাইকে মানুষ করার জন্য বেচারা বিয়েই করেনি। আহা, বিবেকানন্দ মরে গিয়ে বোধহয় এখানেই জন্মগ্রহণ শুধু করেছে। তাই নয় দাদা, ভাইকে বিয়ে দিয়ে হাসির হাট বসাবে তার এই সংসার। কৃষ্ণ কৃষ্ণ হরি হরে ভাগ্নি আমার খুব ভাগ্যব। হরির ইচ্ছা হতভাগী সুখী হলেই আমরা সকলে খুশি, কারণ নেহাত বাম্মা হারাবে তাই। কৃষ্ণ কৃষ্ণ হরি হরে ব্যাপারটা যে সম্পূর্ণ গোপনীয় সেটা তো আমি একদম ভুলে তোমার গিয়েছি। জেনে রাখা উচিত, বর্ষা আজও জানে আমরা তার বাবা মা। তাই আমি চাই বর্ষা যেন কোনোদিনও তার আসল পরিচয় না পায়। আমার ভুল হয়ে গেছে বোন, আমি তোকে কথা দিচ্ছি জীবনে কোনোদিন কারো কাছে কথাটা প্রকাশ করব না। এটাই তো আমি চাই দাদা, এটাই তো আমি চাই। আর তাছাড়া আমি আইনজীবী ভবানী ভট্টাচার্যের স্ত্রী। সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্যই করা যার পেশা। তাই আমার শেষ কথাটা তুমি শুনে রাখো। তার আগে তুই আমার প্রথম কথাটা শোন। তোমার আবার কি কথা? না মানে আমার কিছু টাকার দরকার ছিল। টাকা? হ্যাঁ বোন, টাকা তবে বেশি কিছু নয়, সামান্য হলে চলবে। মানে ওই ডাক্তারখানায় যদি দরকার হয়, তাই তুই যদি। কোনো উপায় নেই দাদা, কোনো উপায় নেই। সামনে মেয়ের বিয়ে, বিরাট খরচ। এ সময় আমি তোমাকে একটাও পয়সা দিতে পারবো না। তুমি অন্য কোথাও দেখো। মমতা, চলে যাওয়ার আগে অন্তত তুই আমার কথাটা একবার ভেবে দেখলে নতুন পারতিস। করে ভাববার কিচ্ছু নেই। আমি যদি বলি আছে, কি বলতে চাইছো তুমি? মেয়ের বিয়ে তাহলে হরিহরপুরের চৌধুরী বাড়িতেই হচ্ছে। হ্যাঁ, হরি চাইলে তাই হবে। হ্যাঁ, আবার হরি চাইলে বিয়েটা নাও হতে পারে। আচ্ছা, হরিহরপুরের হেমন্ত বাবু নিশ্চয়ই জানে যে বর্ষা তোর একমাত্র মেয়ে। তাই তো জানি। কিন্তু কোনোদিন কোনো কারণে যদি জানতে পারে এর মধ্যে কিছু অজানা আছে, মানে কথাটা তোরা তাকে জেনেও জানাসনি, তখন পরিণামটা কি হবে তুই আর চুপ করো দাদা, চুপ করো। পরিণামের কথা না ভাবে আসল উপায়টা কি হবে তাই বলো। উপায় হরির পায়। টাকা, সামান্য কিছু টাকা দিয়ে তোর দাদা গিরিধারী বাণিজ্যের মুখটাকে বন্ধ করতে পারলেই তোরা নিশ্চিন্তে শুভ কাজটা সম্পন্ন করতে পারবি। তুমি বিশ্বাস করো দাদা, আমার কাছে কোনো একটা টাকাও ও, নেই। তোর কাছে একটা টাকাও নেই? না থাক, তাতে কি আছে, তোর হাতে তো আছে। আমার- বাম হাতের এই বাউটি খানা হলেই এখন আপাতত আমার চলে যাবে। আর তাতেই হরিহরপুরের হেমন্ত বাবু জানতে পারবে না যে বর্ষা তোর নিজের মেয়ে নয়। তুমি ঠিক বলছো তো তোর দাদা। মাথায় হাত রেখে দিব্যি করে বলছি, বলতে বাড়িতে বাড়িতে বাড়িতে। এই নাও, তাহলে আমার একটা বালা আমি তোমাকে খুলে দিচ্ছি। বাবা মায়ের মমতা নামটা রাখা সার্থক হয়েছে রে বোন। আমি জানতাম তোর যত অসুবিধাই থাক, আমার প্রতি মমত্ববোধ তোর থাকবে। দাদা, চলি মমতা, ভাগ্নির বিয়ে তো তুই নেমন্ত্রণ না করলেও নিশ্চয়ই আসবো। টাকা পয়সা রাখিস, কারণ তোর দাদা গিরিধারী বাণিজ্যে কিন্তু ঝোপ দেখেই কোপ বসায়। চলি। কৃষ্ণ কৃষ্ণ হরি হরি আমি গিরিধারী, যেই মন্ত্রে অন্নপ্রাশন সেই মন্ত্রেই শ্রাদ্ধ করি। অসভ্যই তোর ছোট লোক। মায়ের পেটের ভাই যে এমন বাজে হয় তা আমার জানা ছিল না। কিন্তু কিন্তু এখন আমি কি করি? এখন যে আমার সব কাজ অগোছালো হয়ে পড়ে আছে, একলা হাতে আমি কোন দিক সামলাই। এদিকে যে বংশীটা সেই বেরিয়ে চলে গেছে, এখনো পর্যন্ত বাড়ি আসার নাম নেই। বংশী, বংশী, আরে বংশী, বংশী বংশী বলে চিৎকার করে গলা ফাটালে তাকে তুমি কোথাও খুঁজে পাবে না মা। সে কি আর এই জগতে আছে? ও মা, সে কি কথা? কোথায় গেছে সে? বাগানে গিয়ে হিরোর সাথে মেলে নেওয়া মেলাই করছে। আমার পেছনে লাগতে ওকে বারণ করে দাও মা, না হলে কিন্তু খুব খারাপ হবে বলে। কেন তোর পেছনে আবার লাগতে গেলে কেন? আমার মান সম্মান সব ধুলোর সঙ্গে মিশে দিয়েছে। তাই নাকি? ঠিক আছে, তোর বাবা আসুক, তোর বাবাকে বলে না ওকে আমি আচ্ছা করে টাইট করে। বাবাকে কিছু বলতে হবে না মা, আমি নিজে ওকে সাহায্য করবো। দেখো এক্ষুনি ওকে। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করবো। ডাকতে হবে না, ডাকতে হবে না। আমি কান ধরে হিড়হিড়ি করে টানতে টানতে নিয়ে এসে এই হাতে নাতে ধরা পড়ে গেলাম দেখছি। এই জানোয়ার, বল আমার আদরিনী মেয়ের মান সম্মান নিয়ে তুই কি করেছিস? কিছু করিনি কথা, আমি কিছুই করিনি, শুধু শুভদৃষ্টির সাক্ষী হয়েছে। শুভ দৃষ্টি? কার শুভ দৃষ্টি? হচ্ছে কি না দিদিমণি? দেখেছো দেখেছো বাবা কিরকম আমার পিছনে লেগেছে? শয়তান কোথাকার। মামনি, ওকে তুমি আমার সামনে সাহায্য করো বাবা, না হলে এক্ষুনি আমি বাড়ি ছেড়ে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে তোর বাবাকে এই কথাটা বুঝতে দে। তারপর তো কে দোষী কে নির্দোষী বিচার করব। ঠিক আছে, আমি আপনাকে বিচারক হিসেবে মেনে নিলাম। আচ্ছা, আর আমি আপনাকে উকিল হিসাবে দাঁড় করালাম। এবার কেসের সওয়াল জবাব শুরু হোক। অর্ডার অর্ডার। তোমরা উভয়েই বলো ঘটনাটা কি ঘটেছিল। বলো, আগে তোমরা কে বলবে? আগে আমি বলবো। আগে আমি বলবো। না আগে আমি বলবো। না আগে আমি না আগে আমি বলবো। অর্ডার অর্ডার। এটা আদালত, শৃঙ্খলা মেনে চলো, না হলে দুজনকেই হাজতে ঢুকিয়ে দেব। থ্যাংক ইউ Thank you, মিলর্ড। Lord. মিলর্ড,
বর্ষা অভিযোগ করেছে বংশী নাকি ওর পেছনে খুব লেগেছে, তবে কিভাবে লেগেছে সেটা আমি বর্ষার মুখ থেকে শুনতে চাই। বর্ষা বলো। দিদিমণি সত্যি কথা বলবেন, নাহলে আসল জায়গায় ধরবো। মিলট, আমি বাগানে গিয়ে নাচ গান প্র্যাকটিস করছিলাম, এই বংশীদা সেখানে চুপি চুপি গিয়ে আড়ি পেতে আমাকে ভাঙচি দিচ্ছিল। এটা কি ঠিক? ঠিক কি বেঠিক সেটা বিচার করবে আদালত, তুমি নও। নেক্সট। বংশী এবার বলো। যথাদেশ। বংশীদা মিথ্যে করে বলবে কিন্তু। মহামান্য ধর্মাবতার, আমি কর্তাবাবুর আদেশ মতো বাগানে দিদিমণিকে লক্ষ্য রাখতে গিয়েছিলাম। গিয়ে দেখি হচ্ছে কিনা দুটো ডবকা ছোড়া দিদিমণির সাথে এমন আলাপ জমিয়েছে যেন এই হয় এই হয় এই হয়। তারপর কি হলো? হলো নাচ হলো, গান হলো, চোকাচুকি হলো, ব্যাস কাজ সেরে কেটে বললো। বলছো বংশী? আরো বলে গেছে অগ্রহায়ণ মাসের 25 তারিখে আবার ছাদনা তলায় দেখা হবে। মিলট, ও মিথ্যে কথা বলছে। না মেলা তো মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা বলছে। অর্ডার অর্ডার অর্ডার। তোমরা চুপ করো। নিম্ন কোর্টের বিচারক হিসাবে আমি যা শুনলাম, এই কেসের ধারা অত্যন্ত মারাত্মক, যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যেতে পারে। তাই এই কেস এখানে বিচার করা সম্ভব নয়। এই কেস আমি হাইকোর্টে ট্রান্সফার করলাম। আজকের মতো আদালত মুলতবি থাকলো। বর্ষা বলো মা। জামাই বাবাজি তোকে খুব পছন্দ করেছে তাই না রে? না মানে মুখে কিছু বলবে না গিন্নি মা, মুখে কিছু বলবে না, কারণ বুকের ভিতর চিরিক মারছে। বাবা, ও তোমার রাস্তা পেয়ে ও কিন্তু একটা বার বেড়েছে। আসলে কি জানিস মা, হবু অগ্নিপতিকে দেখে বংশী মনে মনে ভীষণ খুশি হয়েছে, তাই তোর সঙ্গে একটু মস্করা করছিল। এই আর কি। খুব হয়েছে, এখন যা ঘরে গিয়ে কিছু খেয়ে নিবি। না খাবো না, খাবো না। এই বংশীটাকে বাড়ি থেকে না তাড়ানো পর্যন্ত আমি কিছু খাবো না, খাবো না, খাবো না। মামনি, ঠিক আছে, দিদিমণি কিছু না খাওয়া পর্যন্ত আমি ওই বাড়ি থেকে যাব না, যাব না, যাব না। মামনি, আমার কথা শোন। মামনি, বাঁচতে দিবি না, তুই আমাকে বাঁচতে দিবি না। আমি এই সংসারের মালিক, কি করব না করব, কি হচ্ছে না হচ্ছে সেটা আমার ব্যাপার। হ্যাঁ সবই তো বুঝলাম, কিন্তু কোনো কিন্তু নয়। বাড়িতে একটা মাত্র ভাইয়ের বিয়ের বউ ভাত, তাতে আমরা সবাই মিলে আনন্দ করব, আর তুই কিনা আমাকে বাধা দিচ্ছিস। কে তোমাকে বাধা দিচ্ছে দাদা? তবে যে হারে গ্রাম থেকে লোক আসতে শুরু করেছে, সে তোমার খাওয়ারের ভান্ডার শূন্য হয়ে না যায়। পাগল না মাথা খারাপ? আরে অত বোকা লোক আমি নই রে। আমার এমএ পাস করা শিক্ষিত ভাইয়ের বিয়ে বলে কথা। গ্রামের সব বাড়ির উনুন জ্বালা আমি বন্ধ করে দিয়েছি। এছাড়াও গ্রামের প্রাইমারি স্কুল, হাই স্কুল, ক্লাব, এমনকি পাশাপাশি গ্রামের বেশ কিছু ভায়া ভদ্রকেও আমন্ত্রণ জানিয়েছি। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু এত কিছু করতে গিয়ে তোমার মান সম্মান থাকবে তো? সম্মান থাকবে না মানে? সামনে নতুন পুকুর থেকে 2 মণ মাছ তুলেছি, মাংস 1.5 মণ, দই 1 মণ, তারপর মিষ্টি যা লাগে পাঁচু ময়রা তার দোকান উজাড় করে সব দিয়ে যাবে বলেছে। এক কথায় ভাড়ার ঘরে চা জমা করেছি, এইরকম 2টো বউ ভাত করলেও ফুরোবে না। পারা যাবে না, তোমাকে না দেখছি আর পারা যাবে না। ভাইয়ের বিয়ে দিয়ে তুমি দেখছি শেষে নিঃস্ব হয়ে যাবে। নিঃস্ব হয়ে যাবো কেন? আরে নিঃস্ব হয়ে যাবো কেন? বাবা কি আমাদের জন্য কম কিছু রেখে গেছে নাকি রে? বাড়িতে একটা মাত্র শুভ অনুষ্ঠান, তাতেও যদি আমরা কার্পণ্য করি, তাহলে বাবা মায়ের আত্মা কি শান্তি পাবে তুই বল? দাদা, তোর হয়তো মনে নেই রে বসন্ত, বাবার সেই মৃত্যু দিনটার কথা, কিন্তু আমার স্পষ্ট মনে আছে। মৃত্যুর কয়েক মুহূর্ত আগে বাবা তোকে আমার হাতে তুলে দিয়ে বললেন, হেমন্ত আমি চললাম, তোর ভাইটাকে তুই দেখিস, ও যেন আমার অভাব কোনোদিন বুঝতে না পারে। দাদা, বাবার মৃত্যুর কয়েকদিন পর মা কিডনি ফেল করে মারা গেলেন। তখন তুই ছিলি খুব ছোট, সেই থেকে আজ আমি তোকে এত বড় করে তুলেছি, লেখাপড়া শিখিয়েছি, বাবা মায়ের অভাব আমি তোকে কোনোদিন বুঝতে দিইনি। সত্যি দাদা, তুমি আমাকে কোনোদিন কোনো অভাব বুঝতে দাওনি। বসন্ত, পিতৃমাতৃর হারায় অবধ শিশুকে পিতার স্নেহ, মায়ের ভালোবাসা দিয়ে তুমি আমাকে বড় করে তুলেছো। বসন্ত, মানুষের মতো মানুষ করেছো। বসন্ত, তোমার মতো দাদা পেয়ে সত্যি আমি খুব ভাগ্যবান। বসন্ত, তুমি আমাকে আশীর্বাদ করো দাদা। বসন্ত, আমি যেন কোনদিন তোমার মর্যাদা ক্ষুণ্ণ না করি। বসন্ত, আসুক না ঝড়, আসুক তুফান ভারী, মিলে মিশে সবার সাথে দিতে হবে পারি। আসুক না ঝড়, আসুক তুফান
প্রাণ ভারী মিলে মিশে সবার সাথে দিতে হবে পারি আমরা নদী তাই তো ছুটে চলেছি সাগরের পানে বাঁচবো ভালো রাখবো করে এই জীবন হাসি গানে তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে বাঁচবো ভালো রাখবো করে বাঁচবো ভালো রাখবো মানে এসব হচ্ছে নাকি? এত বড় একটা কাজের বাড়ি, কত লোকজন যা আশা করছে, খাওয়া দাওয়া করছে, কার কোথায় ত্রুটি হলো কি না হলো সেসব খোঁজ খবর না নিয়ে দু ভাই গানার গল্প নিয়ে হাসাহাসি হচ্ছে। পিসিমা! না কোনো কথা নয়, এবার দু ভাই গিয়ে দেখো কোনো নিমন্ত্রিত লোক যেন না খেয়ে ফিরে না যায়। হ্যাঁ হ্যাঁ সত্যি দাদা, পিসিমা কিন্তু ঠিক কথাই বলেছে, আমাদের ভীষণ অন্যায় হয়ে গেছে। কেন অন্যায় হবে কেন? আর লোকজনই বা না খেয়ে ফিরে যাবেই বা কেন? তোর বন্ধু শরৎ তো রয়েছে, সেই তো সকলের আদর আপ্যায়নের দায়িত্ব তা নিয়েছে। অবশ্য নিয়েছে, কিন্তু যাদের বাড়িতে বউ ভাত খেতে এসেছে তারা যদি কারোর সঙ্গে দেখা না করে দু ভাই ঘরের কোণে বসে থাকে তাহলে আমন্ত্রিত হয়েও না খেয়ে ফিরে যেতে দোষ কোথায়? হ্যাঁ ঠিক 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 ঠিক। ওরে ও বসন্ত, তুই আর এখানে দাঁড়িয়ে না থেকে বাইরে গিয়ে দেখ অতীতে আপ্যায়নের কোনো ত্রুটি হচ্ছে কিনা। তুমি কোনো চিন্তা করো না দাদা, তুমি মনে পিসিমার সঙ্গে একটু গল্প করো, আমি বাইরে গিয়ে দেখি অতিথি আপ্যায়ন করতে গিয়ে তোমার জন্য সম্মান নষ্ট না হয়। আসি পিসিমা, আসি দাদা। ওরে বোকা, তোর মতো ভাইজার তার কি কখনো সম্মান নষ্ট হয় রে? হয় না হয় না, বরং বেড়েই যায়। সত্যি বড় খোকা, তোদের দু ভাইকে দেখলে চোখ দুটো আমার জুড়িয়ে যায় রে। পিসিমা। তোদের ভাই ভাই এত মিল, মনে হয় যেন রামায়ণের রাম আর লক্ষণ। উপমাটা তুমি কিন্তু চমৎকার দিয়েছো পিসিমা, হেমন্ত? কিন্তু তুমি বা কম কিসে পিসিমা? তুমি যদি কৌশল্যা হয়ে মায়ের ভূমিকায় অবতীর্ণ না হতে তাহলে বসন্তকে কি আমি মানুষ করতে পারতাম? ওরে বোকা ছেলে, আমি তো শুধু এ বাড়িতে কাজের জন্য এসেছি। মা হয়ে সন্তান পালন করাই তো কাজ পিসিমা। হেমন্ত? পিসিমা গো, তুমি যদি সঠিক সময়ে আমাদের পাতা আসনে মায়া মমতার মাতৃত্বের কোল পেতে না দিতে তাহলে তোমার এই হেমন্ত আর বসন্ত শীত গ্রীষ্মের শেকটো পাশে কবে হারিয়ে যেত। না না, এটা তুই আমাকে বাড়িয়ে বলছিস না বাবা। পিসিমা, না বাড়িয়ে বলছি না, বরং কমিয়েই বলছি। হেমন্ত? ছোটবেলায় মাকে হারিয়েছি, মার স্নেহ কি জিনিস জানি না। চুপ কর হতভাগা ছেলে, তোর ব্যথাটা যে কোথায় সে তো আমি বুঝি। আজও আমার স্পষ্ট মনে আছে পিসিমা, আমার একটা 3 বছরের ছোট বোন ছিল, হ্যাঁ, হ্যাঁ। নাম ছিল তার মণি। আচ্ছা। মা মরা মেয়ে বলি, হ্যাঁ। সত্যি সে ছিল আমাদের নয়নের মণি। আচ্ছা। একদিন বাবা আমাদের দু ভাইকে বাড়িতে রেখে হ্যাঁ। বোনটাকে কাঁধে নিয়ে হঠাৎ বেরিয়ে পড়লো পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রার মেলা দেখতে। তারপর তারপর কিন্তু সন্ধ্যায় হঠাৎ উঠল প্রচন্ড ঝড়, আকাশ ভাঙা বৃষ্টি, মানুষের ভিড়ের চাপে বাবার কাঁধ থেকে ছিটকে বেরিয়ে গেল বোনটা। আজও তার কোনো সন্ধান নেই। কি বলছিস বড় খোকা? জগন্নাথ দর্শনে বাবার কতখানি পুণ্য হয়েছে আমি জানি না পিসিমা, তবে বুকটা শূন্য করে হাহাকার করে বাবা বাড়িতে ফিরে এলো। তীর্থযাত্রীদের ভিড়ের চাপে কোথায় হারিয়ে গেল আমার আদরের বোন। শোন বাবা শোন, চোখের জল মোচ, যে হারিয়ে গেছে সে তো আর কোনোদিন ফিরে আসবে না, তার জন্য অযথা চিন্তা করে লাভ কি? তাছাড়া আজকের এই দিনটা তোর জীবনের সবচেয়ে বড় শুভ দিন, তাই এই শুভ দিনে চোখের জল ফেলতে নেই বাবা। তোর এক বোন হারিয়ে গেলেও আর এক বোনকে তো কাছে পেয়েছিস, তাকে নিয়ে বোন হারানোর ব্যথাটা তুই একটু সারিয়ে নে বাবা। সেরে যাবে, সেরে যাবে পিসিমা, আমার সব ব্যথা সেরে যাবে। হেমন্ত? আচ্ছা পিসিমা, হ্যাঁ, বল। পিসিমা তুমি নতুন বৌমার মুখের দিকে ভালো করে চেয়ে দেখেছো? বলো পিসিমা বলো, তুমি দেখেছো? দেখেছি রে বাবা, দেখেছি, আমি খুব ভালো করে দেখেছি। তাহলে আমাকে স্পর্শ করে বলো তো পিসিমা, আকাশের চাঁদটাকে সযত্নে মাথায় করে এনে আমি বসন্তের হাতে তুলে দিয়েছি কিনা? বলো পিসিমা বলো। হ্যাঁ তা অবশ্যই এনে দিয়েছিস, কিন্তু নিজের জন্য একটা চন্দ্রমুখী আনতে পারলি না বাবা। মাগো, সময় পেলাম কই? হেমন্ত? তাছাড়া চন্দ্রমুখী এসে গোমরা মুখে যদি ইনিয়ে বিনিয়ে আমার ভাইটাকে আমার কাছ থেকে পর করে দেয়, হেমন্ত? তার চেয়ে এই আছে বেশ। তাছাড়া তোমার মতো সূর্যমুখী মায়ের কথাই তো সে। আরে বোকা ছেলে, আমি কি চিরদিন তোদের কাছে থাকবো নাকি? ও সেই জন্য বোধহয় এখন থেকে নতুন বউকে তুমি সব শিখিয়ে পড়িয়ে নিচ্ছ। তার মানে তুই- আমার 10 জোড়া চোখ পিসিমা, নতুন বৌমাকে কাছে পেয়ে তুমিও যে আমার মতো সুখের সাগরে ভেলা ভাসিয়েছো সেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন যা, কে কোথায় কি খেলো কি না খেলো যা যা গিয়ে দেখ গে যা। উনি তুমি কিচ্ছু ভেবো না পিসিমা, আমার ভাই বসন্ত আর তার বন্ধু শরৎ যখন আছে হ্যাঁ। তখন আমন্ত্রিতদের কোনো ত্রুটি হবে হ্যাঁ না। তা
অবশ্য রয়েছে, কিন্তু বলা তো তুমি যায় না। মিছে মিছে চিন্তা করছো পিসিমা। ভালোই ভালোই আজকে রাতটা পেরিয়ে গেলেই তুমি, আমি, বৌমা, বসন্ত আমরা সবাই মিলে এই বাড়িতে হাসির হাট বসাবো। ছেলেটা আনন্দে একেবারে পাগল হয়ে গেছে, কিন্তু কিন্তু আমারই বা এত আনন্দ আসছে কোথা থেকে? যে স্রোতের বাঁধটাকে এতদিন আমি ঠেকিয়ে রেখেছিলাম, সেই বাঁধ ভেঙে আজ উদ্দাম গতিতে বেরিয়ে আসতে চাইছে কেন? তবে কি না না না, অবোধয় আমার মনের অলিক কল্পনা। পিসিমা, বৌমা, এসো। ও, বউ ভাতের ভিড়ের চাপে তুমি হাঁপিয়ে উঠেছিলে বুঝি? না পিসিমা, আপনার কাছে থাকতে, আপনার কথা শুনতে, আপনার ভালোবাসা পেতে আমার খুব ভালো লাগে। তাই পিসেমাকে খুঁজতে খুঁজতে এখানে এসে পড়েছো। আপনি বিশ্বাস করুন পিসিমা, এ বাড়িতে এসে আপনাকে দেখার পর আমার মনে হয় আপনি যেন আমার কত কালের চেনা জানা, কত আপনজন। দেখলে মনে হয় আপনি যেন আমার মা। বৌমা, পিসিমা, না জেনে না বুঝে আমি কি আপনার মনে ব্যথা দিলাম পিসিমা? না ব্যথা দেবে কেন মা, ব্যথা দেবে কেন? তুমি যে আমার ব্যথার প্রলেপ পিসিমা, তুমি যে আমার জীবনের আলাপন পিসিমা, বিলাপন ভরা পথ চলতে চলতে ঠিক তোমার মতো একটা সুন্দর মুখ আমার মনের আয়নায় খিলখিলি করে হেসে ওঠে। মধুর সুরে সে আমাকে মা বলে ডাকে, কিন্তু তাকে চাইবার অধিকার আমার নেই। কে সে? আমার মেয়ে। তাহলে তাকে চাইবার অধিকার আপনার নেই কেন? সে কথা শুনে তোমার লাভ নেই বৌমা। তবু আপনাকে বলতে হবে, আমি শুনবো, আপনি বলুন। বেশ, বলছি শোনো। স্বামীকে বাঁচাতে খুব ছোট্টবেলায় আমি তাকে বিক্রি করে দিয়েছি। কোথায় আছে আপনার সেই মেয়ে? আছে আছে, ফুলের পরাগ মেখে চাঁদের হাসি মুখে নিয়ে সে আজও আমার বুকের মধ্যে ঘুমিয়ে আছে। কোনদিন যদি তার ঘুম ভেঙে সে আপনার কাছে আসে, না। কোনদিন যদি সে আপনার সঙ্গে কথা বলতে আপনার পাশে বসে, না, কোনদিন যদি সে আদর করে আপনাকে মা বলে ডাকে, পিসিমা, সে ডাক শোনার অধিকার আমার নেই। কারণ বারণ আছে গো, বারণ। পিসিমা, আমি যে তাকে টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছি। পিসিমা, না জেনে না বুঝে আমি আপনার অন্তরে কতটা উস্কে দিয়ে মহা ভুল করেছি। আপনি আমাকে অভিশাপ দিন পিসিমা। না অভিশাপ দেব না মা, দেব না। আমি তোমাকে কোনো দিন অভিশাপ দেব না, বরং আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি। পিসিমা, তুমি সুখী হও মা, তুমি রাজরাজেশ্বরী হও। বর্ষা, বর্ষা, ও বর্ষা রো, বর্ষা বলি কথা। এই যে মা বর্ষা, কি ব্যাপার মতো নতুন বউ হলো তো কি হয়েছে? তুই আমাকে একটু জোরে ডেকে সরা দিবি তো নাকি? না মানে মামা, থাক কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, আমি গিরিধারী, যেই মন্ত্রে অন্নপ্রাশন সেই মন্ত্রেই শ্রাদ্ধা করি। কখন এলেন মামা? এই মাত্র। তোর বাবা তো আসতে পারলো না, কারণ উনি কন্যা সম্প্রদান করেছেন। একটা নাতি নাতনির মুখ না দেখা পর্যন্ত তিনি এ বাড়িতে অন্ন গ্রহণ করবেন না। তাই কন্যাযাত্রীদের মাতব্বর হয়ে বাধ্য হয়েই আমাকে এখানে আসতে হবে। ও ভাগ্নি, ভদ্রমহিলা কে রে? আমার পিসশাশুড়ি, এক প্রকার জামাইয়ের মা। আমি ভাবছিলাম তো বড় যা। পিসিমা, ওনাকে শরবত দিয়ে তুমি কথা বলো, ছোট খোকাকে আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। পিসশাশুড়ি মানে জামাই বাবাজির পিসিমা? কিন্তু আমি তো শুনেছি জামাই বাবাজির দুই ভাই ছাড়া অন্য কেউ নেই। আপন নয়, তবে আপনের চেয়েও বেশি আপন, কারণ মাতৃস্নেহ দিয়ে উনি ওনাদের মানুষ করেছেন। কিন্তু ব্যাপারটা আমার কাছে খুব একটা ভালো ঠেকছে না রে মা। চিন্তার কোনো কারণ নেই মামা, উনি দীর্ঘদিন এ বাড়িতে আছেন। আর তাছাড়া আমার ভাসুর ঠাকুর তো পিসিমা ছাড়া অজ্ঞান। কৃষ্ণ কৃষ্ণ হরি হরে, আসল জায়গায় ধরেছি রে মামা। আগুনে ঝাঁপ দিলেই তো পিঁপড়ে মরে, আসলে বয়সটা তো সমসাময়িক। কি বলছেন আপনি? সেসব কথা মা। শ্বশুর বাড়ি কেমন লাগছে বল? খুব ভালো। বাহ। পিসিমা তোমাকে মেয়ের মতো স্নেহ করে, আহা। আর ভাসুর ঠাকুরের তো তুলনাই হয় না। উনি আমার কাছে দেবতার চেয়ে বড়। দেবতার চেয়েও বড়। শাস্ত্রে আছে স্বামী মেয়েদের কাছে বড় দেবতা, তার ভাসুর তোর কাছে বড় দেবতা হলো কি করে? তা জানি না মামা, তবে পিসিমার মুখে শুনেছি দেবতারও দোষ পাওয়া যায়, কিন্তু ওনার কোনো দোষ পাওয়া যায় না। কৃষ্ণ কৃষ্ণ হরি হরে, ওই একদিনেই ভাসুর তোর কাছে স্বামীর থেকেও দামি হলো রে। যাকে যা করা উচিত তাকে না করলে যে অন্যায় হবে মামা। ও তা বেশ মা বেশ, কিন্তু এতক্ষণ তো তোদের বাড়িতে এলাম, জামাই বাবাজিকে দেখতে পাচ্ছি না কেন? বাবা পিসিমা,
পানগুলো কোথায়? না মানে আপনি? কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, আমি গিরিধারী, যেই মন্ত্রে অন্নপ্রাশন সেই মন্ত্রেই শ্রাদ্ধ করি। তোমার মামা শ্বশুর গিরিধারী বাড়ুজি। সোহাগী হও, কৃষ্ণ পদেবতী হোক, কৃষ্ণ। মামা আপনারা আলাপ করুন, আমি বর্দা সকাল থেকে কিছু খেয়েছেন কিনা দেখে আসি। জামা যা 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 যা। কৃষ্ণ কৃষ্ণ হরি হরি যেন সাপে নেউলে দেখা হলো রে। ও জামাই বাবাজি, আগে আচ্ছা কেসটা কি ঘটলো? মানে বর ঘরে ঢুকলো আর বধূও প্রস্থান। বাবা গো বাবা, একটু আগে তোমার দাদাকে নিয়ে আমার সঙ্গে কত হেসে গেলে কথা বললো, তুমি এলে আর হাসিটা যেন কেমন মিলিয়ে গেল। ও বাবাজি, তোমাদের নিজেদের মধ্যে কোনো মন কষাকষি হয়েছে না? কই না তো। বাবা না হলেই ভালো, না হলেই ভালো। তা বাবাজি তুমি পরখ করে দেখেছো তো তোমাকে তার পছন্দ টছন্দ হয়েছে কিনা? আগে সে সময় এখনো পাইনি। বোকা ছেলে কোথা, কারণ সময় পাওনি, কাজই সময় করে নিও। আমার তো মনে হচ্ছে তোমাদের এই বিয়েটা খুব একটা সুখের হবে না। কেন আপনি এই কথা বলছেন? আমি যা বলি পরে কিন্তু তাই সত্যি হয় গো বাবাজি। কি বলছেন? আমি নিষ্ঠাবান ব্রাহ্মণ, দেখুন সত্য ছাড়া মিথ্যা কথা জীবনে কখনো বলিনি। আমি সেদিনই মমতাকে বলেছিলাম, মমতা মেয়েটাকে 5টা চাংড়া ছেলের সঙ্গে মিশতে দিস না, দিনকাল খারাপ, কোথায় কার সঙ্গে ফেসে যাবে বলা তো যায় না। কিন্তু শুনলো না আমার কথা, এখন ঠেলাটা সামলাও। তাতেই কিছু ক্ষতি হয়েছে বলে আপনার মনে হয়? হতেই পারে বাবা গো, কারণ 18 থেকে 20 বছর বয়সটা তো মেয়েদের কাছে সত্যি খুব বেশি বিপদ। আর তাছাড়া সত্যি বলতে কি বাবাজি, মানে ভাগ্নির নামে 2-4টে নিন্দেমন্দ কথা যে শুনিনি সেটা অবশ্য আমি বলতে পারবো না। কি নিম্নমন্দ কথা আপনি শুনেছেন বর্ষা নামে? সে কথা এখন তোমার শুনে কি লাভ হবে বাবাজি? তুমি বিদ্বান, বুদ্ধিমান, বয়সও যথেষ্ট হয়েছে। কৃষ্ণ কৃষ্ণ হরি হরে আগুন এবং ঘি পাশাপাশি থাকলে কি হয় তা তো সকলেই জানতে পারে। আর তাছাড়া বাবা গো, একটু আগে তোমার দাদার সঙ্গে আমি কথা বলে দেখলাম তুমি যেন তার চোখের বালি, আর তোমার স্ত্রী হচ্ছে ফুলের ডালি। কেন রে বাবা, কেন কেন কেন? যদি ওকে তোর পছন্দ ছিল তাহলে ভাইকে বিয়ে না করিয়ে তুই তো নিজে বিয়ে করলে পারতিস। না 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 না, এই কিছুতে সম্ভব নয়। আমার দেবতুল্য দাদা। বাবা জীবন উর্বশী নৃত্যে মুনি ঋষিরও ধ্যান ভঙ্গ হয়, ততটা আমার নয়, পুরাণ সাক্ষী আছে। হয়তো তোমার দাদা সৎ চরিত্র, কিন্তু আমার ভাগিনীকে তো আমি ভালো করেছি। আপনি আমাকে কি কথা শোনালেন? হাসির হাটে কেন আপনি সন্দেহের ডঙ্কা বাজালেন? বাবাজি, সারা জীবনের বহু প্রত্যাশার একটি মাত্র ফুলসজ্জা রাত, সেখানে আপনি কেন মুঠো মুঠো কাঁটা ছড়িয়ে দিলেন? বলুন কেন কেন কেন? বাবাজি বাবাজি, তুমি কিন্তু আমাকে অযথা দোষারোপ করছো, মানে পাছি যাতে তোমাদের মধ্যে কোনো গোলমাল টোলমাল না হয় তাই তোমাকে একটু সাবধান করে দিলাম মাত্র। এটা আপনার লাভ না না বাবাজি, লাভ ক্ষতির হিসাব জীবনে কোনোদিন করিনি, জীবনে কোনোদিন করিনি। পরের উপকার করে জীবন কাটাতে চাই। তুমি আমার ভাগ্নি জামাই, টাকা থেকে সুদ মিষ্টি, তাই ভাগ্নির থেকে তুমি আমার সবচেয়ে বড় আপনজন। সর্বাধিক টাকা দেখি টাকা? হ্যাঁ, মানে তোমার মামিমার 12 নম্বর সন্তানের জননী হয়েছে। পয়সার অভাবে ওষুধপত্র কিচ্ছু কিনে দিতে পারছি না বাবা, যদি আছে তাহলে দাও। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আছে, দাও দাও দাও। দেখো বাবাজি, কন্যা যাত্রীরা কি সব খেতে বসে গেছে? আমি জানি না, কিন্তু আমাকে তো জানতে হবে বাবাজি, কারণ উদাহরণ আমাকে বস্তুটি আমার সব সময় করছে খাই খাই খাই। এবার আমি তাহলে একটু ওই খাবারের ঘরের দিকে যাই। বাবা গো, নিজেদের মধ্যে কোনো সমস্যা টমস্যা যদি হয় তাহলে এই অধম মা বাবাকে অন্তত একটা মিস কল করো, সমাধান করে দেবো, কেমন? চলি। কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, আমি গিরিধারী, যেই মন্ত্রে অন্নপ্রাশন সেই মন্ত্রেই শ্রাদ্ধ করি। আমার কি হলো? মামা বাবা আমাকে এসব কি কথা শুনে গেলেন? তবে কি? না 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 না, এ কিছুতে হতে পারে না। যার মুখে দেখেছি সুচির স্নিগ্ধতা, যার চোখে দেখেছি প্রেমের আকুতি, সেই বর্ষা কখনো অসুতি হতে পারে না। কিন্তু আমার দাদাও কি এরকম হতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হতে পারে হতে পারে। তাহলে আমার দাদার মুখে সবসময় বর্ষার গুণগান কেন? তাছাড়া আমি নিজে চোখে দেখেছি আমার চেয়ে দাদার প্রতি বর্ষার যথেষ্ট আগ্রহটা বেশি। প্রথম ভেবেছিলাম ভক্তি শ্রদ্ধা, কিন্তু এখন মাথাটা আমার অসহ্য যন্ত্রণা করছে। এখন আমি কি করি? কি আমার করা উচিত? হ্যালো বসন্ত। ও মলয়, তুই? কি হলো, চমকে উঠলি কেন? বউ ভাতে নেমন্তন্ন করলি আর আমি আসবো না? হ্যাঁ হ্যাঁ, আসবে আসবে আসবে, চল চল ভেতরে চল ভেতরে চল। আচ্ছা মলয়, মনামে আসেন? আরে কেন আসবে না, সীতারামপুরে তার একটা প্রোগ্রাম আছে, কাল ফার্স্ট আওয়ারে চলে আসবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চল তুই বলিস না। আরে তা নয় যাচ্ছি, কিন্তু তোকে দেখে না আমি একটা অন্য কথা ভাবছি। কি ভাবছিস? আমি ভাবছি মানে না থাক,
আজকের দিনে তোকে যেভাবে দেখবো বলে আশা করেছিলাম সেভাবে দেখতে পাচ্ছি না। আচ্ছা তোর ব্যাপারটা কি বলতো? আরে না না না, কিছু না জানিস, সবই আমার দুর্ভাগ্য। আরে সৌভাগ্যের কাছে দুর্ভাগ্য এসব বাসা বাঁধবে কেন? নিশ্চয় তোদের সংসারে কোনো সমস্যা হয়েছে। আরে না, কিছু হয়নি বলছি তো, চল তো ঘরের ভিতরে চল। আরে দাঁড়া, আরে এসেছি যখন তখন তো ভেতরে যাবো, তার আগে বল বউ কেমন হয়েছে? বউ ভালো। শুধু ভালো বললে হবে না, তার সঙ্গে কিছু বিশেষণ যোগ কর। আচ্ছা মলয়, তুই বলতে পারিস কেউ যদি সারা জীবন ধরে স্বপ্ন দেখে তার মনের বাগানে যে কল্পনার বৃক্ষটি আছে সেই বৃক্ষটি একদিন শাখায় শাখায় ফুলে ফলে ভরে যাবে? হ্যাঁ তা তো যাবে, এটা তো প্রাকৃতিক নিয়ম। কিন্তু একদিন ফুল ফুটলো, তাতে কোনো গন্ধ নেই, পাপড়ি মেললো, তাতে কোনো বর্ণ নেই, তাহলে সে ফুল গাছটাকে নিয়ে সে কি করবে বলতে পারিস? গাছটাকে শেকড় শুদ্ধ তুলে ফেলতে হবে। তাতে যদি তার স্বপ্ন ভঙ্গ হয়, সে আবার নতুন করে স্বপ্ন দেখবে। মরবিনা তার গুলো ছেড়ে গিয়ে যদি কর্কশ ধ্বনি বেরিয়ে আসে, সেই বিনাই তার লাগে নতুন সুর সত্য হবে। রাইট ইউ আর। প্রকৃত বন্ধু হয়ে তুই আমাকে ঠিক কথাই বলেছিস। এই বসন্ত তোর স্বপ্ন ভঙ্গ হোক, ফুল ছিঁড়ে যা, মনোবিরাট তার বেজে উঠুক কর্কশ আওয়াজ। এই বসন্ত কি হয়েছে আমাকে খুলে বলতো। যন্ত্রণা, মাথাটা আমার অসহ্য যন্ত্রণা করছে না। আরে তাতে কি হয়েছে? এই নে, এই ওষুধটা একটু খেয়ে নে। এটা ওষুধ না মদ? আরে এটা মদ নয়, দুঃখ জ্বালা যন্ত্রণার মহা ওষুধ। কি বলছিস? নে, আমি বলছি খা, একটুখানি খা, দেখবি সব ঠিক হয়ে যাবে। নে, আমি বলছি খা তো, একটু খা। গলাটা আমার পুড়ে যাচ্ছে, মুখটা আমার জ্বলে যাচ্ছে। আরে সব ঠিক হয়ে যাবে, আর একটুখানি গুড, ভেরি গুড। জানিস বলয়, সব দুঃখ ভুলে গেলেও যদি আমার জীবন থেকে হারিয়ে যায় সারা জীবনের বহু আকাঙ্ক্ষিত একটি মধুচামিনী, যদি দু চোখ থেকে মুছে না হয় আমার প্রেমের পবিত্র মন্দাকিনী, যদি আর কোনোদিন ফিরে না পাই আমার ভালোবাসার সেই কমলিনী। আরে পাওয়া যাবে, আমি যা চেয়েছি তাই পেয়েছি, আর তুই পাবি না এটা কখনো হয়? নে খা, আর একটু খা তো। বসন্ত চৌধুরী, আমি এসেছিলাম নববধূর কাছ থেকে তোমাকে দূরে সরিয়ে আমার বন মনমের রূপ যৌবনের মনে আকৃষ্ট করে আমার স্বার্থ সিদ্ধির ক্ষেত প্রস্তুত করতে। কিন্তু এসে দেখলাম ক্ষেত অলরেডি প্রস্তুত। আমি শুধু বীজ বপন করে দিলাম, এবার এই বীজ থেকে হবে অঙ্কুর, অঙ্কুর থেকে হবে বৃক্ষ, বৃক্ষ থেকে ফলবে ফল। और इस दिल में क्या रखा है, तेरा ही दर्द छुपा रखा है, तेरा ही दर्द छुपा रखा है। चीर के इसने दिल को देखो, तेरा ही नाम छुपा रखा है, तेरा ही नाम छुपा रखा। আগে একটু জল দিয়ে যাও। জল এখানে কে দেবে বল? তাতে ঋণে আমার স্বার্থ সিদ্ধির ফল। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চা।
নমস্কার 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 মাননীয় আমন্ত্রিত অতিথিবৃন্দ ও আত্মীয় স্বজন বন্ধুগণ, আপনারা সকলেই জানেন কি উদ্দেশ্যে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। তবু আরেকবার বলি, আমার বিশেষ বন্ধু শ্রীমান বসন্ত চৌধুরীর সঙ্গে শ্রীমতী বর্ষা দেবীর শুভপরিণয়ের ফুলসজ্জায় আমরা এসেছি নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে নবদম্পতির একজন অর্থাৎ বসন্ত বাবু এই ফুলসজ্জার বাসরে উপস্থিত নেই। সেই কারণে অন্যজন মানে বর্ষা দেবী বর্ষার মেঘ মুখে নিয়ে লজ্জায় মাথা নত করে বসে আছেন, যেন ঝড়ের পূর্বাভাস। এই সময় কিন্তু এক পশলা বৃষ্টি হলে মন্দ হতো না, কিন্তু কি করে হবে? হবে, তার একটা উপায় আছে। যদি বর্ষা দেবী আমাদের একটু সাহায্য করেন। আমি আপনাদের কি সাহায্য করতে পারি বলুন? যদি আপনার মুখ থেকে বর্ষার মেঘ ছড়িয়ে বসন্তের মৃদু মন্দ বাতাস বইয়ে দেন। সত্যি আপনার কথাগুলো ভীষণ কাব্যিক। বাস বাস বাস, মেঘ সরেছে, বৃষ্টি থেমেছে, হাসি ঝরেছে, সূর্য উঠেছে, বৃষ্টি থেমেছে, পাখি ডেকেছে। তাই ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। লা 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 ছিন্ন বিনা বাঁধন ধুমধারে ওরে না সবিতা জীবনে জয়গান হলো ছিন্ন বিনা বাঁধন ধুমধারে ওরে না সবিতা জীবনে জয়গান আগামী দিনের আলো চোখে মেখে না আধার ঘুচিয়ে দাও হলো অভিমান হলো ছিন্ন বিনা। আজকের দিনে এরকম জমজমাট গান হলো কি বাসর জমে। আচ্ছা আপনি কোথা থেকে আসছেন? আমি মলয় চক্রবর্তী, কলকাতা সল্টলেক থেকে আসছি, দি রয়্যাল মেডিসিন কোম্পানির জেনারেল ম্যানেজার। নমস্কার। নমস্কার নমস্কার। মিসেস বর্ষা দেবী আমাকে চিনতে পারেনি নিশ্চয়ই? কেন চিনবো না, আমি আপনাকে বিয়ের আগে থেকে চিনি। আপনি তো এই নাটকের রোমান্টিক নায়ক। ব্যাস ব্যাস, আপনার দেওয়া সার্টিফিকেট পেয়ে নিজেকে ভীষণ ভীষণ ধন্য বলে মনে করছি। যাকে ওসব কথা বাদ দিন, এবার আমার এই সামান্য উপহারটুকু গ্রহণ করুন। এই একগুচ্ছ ফুল, সিঁদুর কৌটো আর রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি। আমি আপনার এই উপহার পেয়ে নিজেকে গর্বিত বলে মনে করছি। ওকে, আপনাদের এই মধুময় রাত যেন গানে গল্পে আমোদে আহ্লাদে ছন্দে ছন্দে আন্দোলিত হয়, এই আশাই রাখছি। বাহ, সুন্দর গন্ধ। ফুল আমি ভীষণ ভালোবাসি। হ্যাঁ, তাতে আজ আপনাদের ফুলসজ্জা মানে ফুলের বিছানায় ভালোবাসার ছড়াছড়ি। দেয়া নেওয়ার কাড়াকাড়ি। না বৌদি, লজ্জা পেলে চলবে না। আগামীকাল সকালে এসেই খবর নেব আপনার কাছে কে বেশি প্রিয়, ফুল না বসন্ত? মানে কে বেশি উজ্জ্বল উচ্ছল প্রাণবন্ত। চলি বৌদি, আসি মনে বাবু। গুড বাই, গুড নাইট। রাস্কেল, বন্ধুর বিয়েতে এমন সস্তা দামের প্রেজেন্টেশন আপনি বলে গ্রহণ করলেন, আমি হলে কিন্তু ওটাকে ছুঁড়ে ফেলে দিতাম নিশ্চয়ই। আচ্ছা আপনি বলুন ম্যাডাম, আজকালকার দিনে এই সব উপহার চলে? দেখুন, সবার কাছে সব জিনিস বড় নয়। উনি ভেবেছেন ওনার কাছে এটাই বড়, তাই উনি এটাই দিয়েছেন। আর তাছাড়া ফুল তো দেবতার পায়ে অর্ঘ্য দেবার কাজে লাগে। সিঁদুর হলো ইয়তির চিহ্ন। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি বছর কয়েক আগে নোবেল পুরস্কার পেয়ে ভারতবাসীকে উপহার দিয়েছেন, তাই এগুলো আমার কাছে প্রণামী। আপনার কাছে প্রণামী হলেও আমার কাছে কিন্তু অদামি। বলছেন আপনি? হ্যাঁ ঠিকই বলছি, মানে বিশ্বাস নয়। এই দেখুন না, দেখুন কলকাতার নামই জুয়েলার্স থেকে আপনার নাম খোদাই করা এই হিরে রেঞ্জিটা কিন্তু আমি আপনার জন্য নিয়ে এসেছি। আসুন হাত বাড়িয়ে দিন, আমি নিজের হাতে পরিয়ে দিই। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অশেষ ধন্যবাদ। কি হলো ম্যাডাম, আপনি সরে গেলেন কেন? আমার গায়ে হাত লাগাতে বসন্তকে বানায়, আপনাকে নয়। কথাটা মনে থাকে। আরে কেন মানে না, আমার কি নেই? আর সেই জন্য তো আমি আপনাকে চাই। চাইলেই সব জিনিস পাওয়া যায় না ভাই, আমি এনগেজ, সিট খালি নেই। What? বসন্তের দিকে হাত বাড়াতে আপনার লজ্জা করে না? কেন লজ্জা করবে? আরে বসন্ত তোমাকে যা দিতে পারবে না, আমি কিন্তু তোমাকে তাই দেব। বলে যাবেন না বসন্ত আমার স্বামী। আমি কিন্তু তার থেকে অনেক বেশি দামি। মাস্টার, আমি রয়্যাল মেডিসিন কোম্পানির মাস্টার ব্লাস্টার। ম্যাডাম, আমি আপনার
বসন্তকে বলে দেবো। কোনো লাভ হবে না, সে এখন মদ খেয়ে বেহুশ হয়ে ওই বৈঠকখানায় পড়ে আছে। উনি মদ খেয়েছে? হ্যাঁ, মানে দোষটা অবশ্য ওর নয়, ওই কলকাতার মেয়ে বন্ধুরা তাকে ওই নেশাটা ধরিয়েছে। কে বলেছে আপনাকে? কেন বসন্ত নিজে আমাকে বলেছে। সম্পূর্ণ মিথ্যা কথা। এটাই সত্যি। সে আমার বোন মনামিকে মনে প্রাণে ভালোবাসে। সেই জন্যই বুঝিও ফুলসজ্জার ঘরে আসে। আরে সে না আসুক, আমি তো এসেছি। আজ আমি তোমাকে নিয়ে ভালোবাসার ফুলসজ্জার ঘরে রাত কাটাবো। আমার গলে চোর। মাত্র একটা চোর মেরেছি, আর এক ধাপ এগোলে আর একটা চোর মেরে 32টা দাঁত পেটে ফেলে দেবো। যান, চলে যান আমার সামনে থেকে। বেশ, আমি চলেই যাচ্ছি, তবে সতর্ক থাকবেন বর্ষাদেবী। আপনার ভাগ্যাকাশে কিন্তু গভীর নিম্নচাপের রেখা দেখা দিয়েছে। হয়তো ধেয়ে আসবে বিধ্বংসী বুলবুল, তা মনে হচ্ছিল পড়বে সর্বনাশ আমফন। তোরা যে যাও বলিস ভাই, অমর সোনার হরিণ চায়। মলয় চক্রবর্তী আমাকে এসব কি কথা শুনে গেল? আমার ভাগ্যাকাশে নিম্নচাপের রেখা দেখা দিয়েছে, নাকি ধেয়ে আসছে বিধ্বংসী বুলবুল, নাকি সর্বনাশা আমফান? না 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 না, এ কিছুতেই সম্ভব নয়। সোনার চামচ মুখে দিয়ে যে বড় হয়েছে তাকে কিনা। কিন্তু এ আমার কি হলো? কাকে দেবতা ভেবে নিজেকে নৈবেদ্য সাজিয়ে মন্দির সাজিয়ে বসে আছি? আমি কিসের ডালি সাজিয়েছি? সত্যি কি পুজো হবে? তাহলে বোধনের বাজনা বাজছে না কেন? বাজবে বাজবে, বোধনের বাজনা না বাজলে পুরোহিত পুজোয় বসবো কি করে? এই অবস্থায় তুমি? আর পুজোয় না বসলে তোমার ওই সুন্দর মুখটায় কলঙ্কের দাগগুলো খুঁজে পাবে কি করে? আরে কলঙ্কের দাগগুলো খুঁজে না পেলে ফুলসজ্জার রাতে ফুলগুলো আমাকে কাঁটা হয়ে ক্ষত বিক্ষত করবে কি করে? ফুলসজ্জার রাতে তুমি মদ খেয়েছো? হ্যাঁ খেয়েছি খেয়েছি, আমি মদ খেয়েছি। কেন কেন তুমি মদ খেয়েছো? সে কৈফিয়ত কি তোমার দিতে হবে? কারণ অগ্নিনারায়ণ সাক্ষী রেখে তুমি আমার স্মৃতিতে সিঁদুর দিয়েছো। আমি তোমার স্ত্রী। বিশ্রী বিশ্রী বিশ্রী, ওই শব্দটা এখন আমার কাছে বিশ্রী। তাহলে সুশ্রী করে বলো তো, আজকের দিনে কেন তুমি মদ খেয়ে মাতাল হয়েছো? যে কথাগুলো বলতে আমার শিক্ষিত বিবেকের রুচিতে বাধ্য, সেই কথাগুলো বিনা বাধায় তোমাকে জিজ্ঞাসা করতে পারবো। কি কথা জিজ্ঞাসা করতে চাও তুমি আমাকে? বলো। বিয়ের আগে নিশ্চয়ই তোমার অনেক ছেলে বন্ধু ছিল। তাদের মধ্যে কতজনের সঙ্গে তুমি প্রেমের খেলা খেলেছো? তাদের মধ্যে কতজনকে নিয়ে কত রাত তুমি ফুলসজ্জা করেছো? ওই প্রশ্নটা যদি আমি তোমাকে করি, যদি জানতে চাই কলকাতায় তোমার কতগুলো মেয়ে বন্ধু ছিল, যদি জানতে চাই কতগুলো মেয়ের সঙ্গে কোয়ার্টার শাড়ি খেলে ফাইনাল খেলার জন্য বিয়ের নামে প্রহসন করে তুমি আমাকে বিয়ে বিয়ে খেলা খেলতে নিয়ে এসেছো? তুমি নিজের চোখে দেখেছো? না, জেনেছি। বলো মনে আমি তোমার কে? আমার বিশেষ গার্লফ্রেন্ড, যাকে তুমি বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলে। মিথ্যে কথা। তোমার নিজের কলঙ্ক থাকতে তুমি আমার মাথায় বদনামের বোঝা চাপিয়ে দিচ্ছ। তুমি ছলনাময়ী, তুমি মিথ্যাবাদী। সব মিথ্যা? হ্যাঁ মিথ্যা মিথ্যা মিথ্যা। তাই যদি হয় তাহলে মদ খেয়ে মাতাল হয়ে ফুলসজ্জার ঘরে নববধূর কাছে এসেছো, এটা কি মিথ্যা? দেবতা ভেবে যে তোমার পায়ে অঞ্জলি দেবে বলে বসে আছে, দানবের রূপ নিয়ে তুমি তার সামনে এসে দাঁড়িয়েছো, এটাও কি মিথ্যা? মিথ্যা মিথ্যা মিথ্যা। তা যদি না হয় তাহলে আমাকে একটা সত্যি কথা বলো তো। মাত্র দুদিন তুমি এ ঘরে এসেছো, আরে দুদিনের মধ্যে আমার সঙ্গে হেসে গেলে কথা না বলে আমার দাদার সঙ্গে হাসি ঠাট্টা করো কেন? বাহ, সুন্দর গল্প। আমি কি খেলাম না খেলাম সে খোঁজ না নিয়ে ও কি খেলো না খেলো তার খোঁজ আগে নাও কেন? হ্যাঁ নিয়েছি, নেওয়া উচিত। তাহলে বলো, ওর সঙ্গে তোমার কিসের সম্পর্ক? ও তোমার কে? দেবতা। দেবতাকে না খাইয়ে ভক্তদের খাওয়া উচিত নয়। দেবতা? দেবতা অভক্ত থাকলে যে সংসারের অমঙ্গল হয়। তাই যদি হয়, ও যদি তোমার কাছে দেবতা হয়, তাহলে দেবী হয়ে তুমি ওর গলায় ফুলের মালা পরালে না কেন? কেন আমার গলায় তুমি কাঁঠাল মালা পরালে? জবাব দাও, জবাব দাও সতীলক্ষ্মী। চুপ করো তুমি। মনুষ্যত্ব বোধ যদি তোমার মধ্যে থাকতো তাহলে এইসব পাপের কথা তুমি মুখে উচ্চারণ করতে পারতে না। একটু মনুষ্যত্ব বোধ তোমার মধ্যে নেই। আমার মধ্যে মনুষ্যত্ব বোধ নেই? না, নেই 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 নেই। তুমি তুমি একটা অমানুষ। ছোট খোকা, এ তুই কি করলি ছোট খোকা? আজকের দিনে তুই বৌমার গায়ে হাত তুললি? বেশ করে হাত তুলেছি। তুমি কই বলছো আমাকে? চাইবার অধিকার আছে বলে আমি চাইছি। নিজের না হলেও তুই যে আমাকে পিসিমা বলে ডাকিস, আমি যে তোকে পক্ষী শাবকের মতো পক্ষপুষ্টে লালন পালন করেছি, বুকের দুধ না খাওয়ালেও স্নেহ মায়া মমতার ক্ষীর খাইয়ে আমি যে তোকে মানুষ করেছি রে ছোট খোকা। আর আর সেই তুই আমাকে পিসিমা বলে রাখি বলে তোমাকে এত কথা বলে অধিকার কে দিয়েছে? ভুলে গেছো বুঝি?
তুমি এবারে যে ছি 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 বসন্ত, পিসিমাকে তুই এত বড় কথা বলতে পারলি? কেন বলতে পারবো না? ভিখারিকে ভিক্ষা দেওয়া যায়, কিন্তু তার দাবি মেনে নেওয়া যায় না। আর তাছাড়া থাক, বাকিটার উচ্চারণ করিস না, তাহলে মহাপ্রলয় হবে, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। ক্ষমা করে দাও পিসিমা, ও ছেলে মানুষ, ভুল করে কথাটা বলে ফেলেছে, ওকে তুমি নিজের ছেলে মনে করে ক্ষমা করে দাও। বর্দা, এ কি চৌধুরী বাড়ির কেউ লোককে চোখ ফেটে জল বেরিয়ে আসছে কেন? কি হয়েছে বৌমা? ওর বউয়ের সঙ্গে মা শব্দটা উচ্চারণ করে মাকে আর কলঙ্কিত করো না। তোমার মুখে বৌমা শব্দটা মানায় না। এটা কি বলছিস বসন্ত? বর্দা, পিসিমা, আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা এখান থেকে পালিয়ে যান, নাহলে আপনারা সহ্য করতে পারবেন না। বুঝেছি বুঝেছি বৌমা, বুঝেছি। সুখের ঘরে আজ বাজ পড়েছে, আপনার মনটাকে যে কেউ বিষিয়ে দিয়েছে। আচ্ছা বসন্ত, বসন্ত তুই না শিক্ষিত, তুই না ফার্স্ট ক্লাস এমএ, নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে আমি তোকে মানুষ করেছিলাম, ওরে সেই তুই আজ তার এই মূল্য দিলি? না, এখনো দিইনি, এখনো দিইনি। তোমার মতো চরিত্রহীনের মূল্যটা আমি যথা সময়ে দেব। কি বললি তুই, কি বললি? আমি চরিত্রহীন? চরিত্রহীন 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 শিয়াল কুকুরের চরিত্র একটা মূল্য আছে, কিন্তু তোমার মধ্যে তাও নেই। ভাই, যে তার ভাইয়ের বউয়ের দিকে নজর দেয়, তার মুখে ভাই ডাক শোনাচ্ছে, মুখে ছাই দেওয়া উচিত। ছাই মান সম্মান সব খুইয়ে তুই এত মানুষ কি করে হলি রে ছোট বাবু? বলতে দাও পিসিমা, ওর মুখে যা আসে তুমি বলতে দাও। আমি বলছি না, আমি বলছি না, বলতে তোমরা আমাকে বাধ্য করাচ্ছ। তাহলে আমার মতামত উপেক্ষা করে এই নষ্টা মেয়েটার সঙ্গে প্রেম করবে বলে ওকে তোমরা আমার গলায় ঝুলিয়ে দিয়েছ। খবরদার, তুমি আমাকে নোংরা বলবে না। নোংরা আমি নই, বরং নোংরা তুমি। তা না হলে কেন কেন বিয়ের আগে বন্ধুকে সঙ্গে নিয়ে বাগানের মধ্যে আমার সঙ্গে প্রেমের খেলা খেলতে গিয়েছিলে? কেন কেন একটা নিষ্পাপ বীর মনে ভালোবাসা রঙিন স্বপ্ন জাগিয়েছিলে? কেন চুপ থাকো? আজ আমি এই অনুষ্ঠান বাড়ির 1,000 লোকের সামনে চিৎকার করে বলবো, তুমি তুমি ঠক, তুমি আমাকে ঠকিয়েছ। তাই যদি হয় তাহলে আমার কথাটাও তুই কান খুলে শুনে রাখ শয়তানি। তোর সঙ্গে আমি আর ঘর করব না, তাই তোকে তোর ভালোবাসার পুরুষের কাছে জমা রেখে আমি আমার ভালোবাসার নারীর সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে চললাম কলকাতায়। গুড নাইট। বাবা, তুই ফিরে ও বোধহয় আর ফিরবে না পিসিমা। বর্দা, আপনি কেন আমাকে এখানে নিয়ে এলেন? আমি তো সেধে আসিনি। আপনি সব দেখে শুনে পছন্দ করে আপনার ছোট ভাইকে দিয়ে আমার স্মৃতিতে সিঁদুর দিয়েছেন। তাহলে আজ আমার এই অবস্থা কেন? এর জন্য দায়ী কে? ওরে হেমন্ত, তুই নির্বাক পাথরের মতো দাঁড়িয়ে রইলি কেন? একটা নিষ্পাপ মেয়ে তার পবিত্রতার হিসাব চাইছে তোর কাছে, তুই এর কি উত্তর দিবি রে বড় খোকা? তুই এর কি উত্তর দিন, উত্তর দিন বর্দা, উত্তর দিন, উত্তর দিন। শুনবি বর্দা, শুনবি মা, শুনবি? বর্দা, আমার বোবা মুখের উত্তরটা তুই শুনবি? বর্দা, আমি ত্রিভুবন বিজয়ী দশানন সেজে স্বর্গে যাওয়ার সিঁড়ি বাঁধতে চেয়েছিলাম, আমি শ্রীরামচন্দ্রের মতো করতে চেয়েছিলাম সোনার অযোধ্যা। আমি বালিরাজ হয়ে পাতালে প্রবেশ করে দেখতে চেয়েছিলাম পাতালের গভীরতা, কিন্তু কিন্তু আমার সব হিসাব আজ গরমিল হয়ে গেল, সব গরমিল হয়ে গেল। আমি হেরে গেলাম বৌমা, আমি হেরে গেলাম পিসিমা, জীবন যুদ্ধে আজ আমি হেরে গেলাম, আজ আমি বর্দা,